এফএনএফ কি বুঝেন? এফএনএফ কি জিনিস? এফএনএফ বলতে আমাদের এক সময় ছিল গ্রামীণ ফোনে এফএনএফ করা যায়, কি এটা? কি জিনিসটা কি? ফ্রেন্ডের মতন আরেকটা আমাদের আপন কে আছে? ফ্যামিলি। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আচ্ছা, অফিস কলিগ। ফাইনালটা হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন। যারা যারা ধরেন কখনো চাকরি করছেন অথবা চাকরি না করলে যারা যারা পড়াশোনা করছেন, আপনাদের যে টিচার ছিল, প্রফেসর ছিল, প্রিন্সিপাল ছিল, তারপর ভিসি ছিল, তাদেরকে তো পাইছেন। হয়তো জব করেন নাই, বাট তাদেরকে পাইছেন। আচ্ছা, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমাদের সম্পর্কটা কেমন? খুব সিরিয়াস কিছু নাকি লাইট, ওপেন, ফ্রি, মন খুলে কথা বলতে পারি, যা ইচ্ছা তা বলতে পারি? ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এদের সাথেই সবচেয়ে ক্লোজ আমরা, সবচেয়ে ওপেন, সবচেয়ে ফ্রি। অফিস কলিগদের সাথে সম্পর্কটা কি এতটা ওপেন নাকি একটু ফর্মালিটি? আচ্ছা, সোশ্যাল ইন্টারাকশন কীরকম? ধরেন আপনার বাসার নিচে আপনার বাসার নিচে আপনি উবার কল করছেন, সে আপনার বাসার নিচে আসে, আপনাকে গাইড করেন যে ভাই আপনি এখানে আসেন, ওখানে আসেন। সে রাস্তা চিনতেছেন, আপনি কি বকা দিতে পারেন? যাই বেটা, রাস্তা চিনোস না কেন? না। বন্ধু তো না, আমার আন্ডারে তো না। আবার স্যার প্লিজ একটু ঠিক মতন আসে, এটাও কি বলেন? না। তার সাথে একটা সেমি ফর্মাল সম্পর্ক, তার সাথে খুব বেশি নিউট্রাল, খুব বেশি ক্লোজ, তার সাথে আমি খাতির করার কিছুই নেই, ইয়ার্কি করার কিছু নেই, আবার তাকে ভয় পাওয়ারও কিছু নেই। আচ্ছা, মোটামুটি কুইজটা অ্যান্সার করেই ফেলছেন। এখন বলেন, 3টা সিচুয়েশন আছে: ফর্মাল, সেমি ফর্মাল, ইনফর্মাল। কোনটার সাথে কোনটা যায়? ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আপনি বলেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কোন সিচুয়েশনটা যায়? ইনফর্মাল। তাদের সাথে আমার কোনো ফর্মালিটি মেনটেন করতে হয় না। অফিস কলিগদের সাথে? অফিস কলিগের সাথে সেমি ফর্মাল, হ্যাঁ হইতে পারে, যদি অনেক ক্লোজ হয় সেটা ভিন্ন। ধরেন অফিসের বস অথবা যে ভার্সিটির প্রিন্সিপাল, তাহলে ফর্মাল। আর সোশ্যাল ইন্টারাকশন, আমি হয়তো একটা কক্সবাজারের হোটেলে গেছি, হোটেলের রিসেপশন একজন আছে, ম্যানেজার বসে আছে, তার সাথে আমি কথা বলতেছি, সেও বলতেছে হ্যাঁ স্যার আমার খুব ভালো লাগছে দেখে এসে। সে আমার সাথে একটু হালকা ফর্মাল, আবার তার আমাকে ভয় পাওয়ার কিছু নেই, আমার তাকে ভয় পাওয়ার কিছু নেই, আবার খুব বেশি ক্লোজ হওয়ারও কিছু নেই। একটা ইজি সম্পর্ক, বাট কিছু আমাদের রেসপেক্টফুল হইতে হবে, রেসপেক্টের সম্পর্ক আছে, একটা কার্টিসি আছে আমাদের মধ্যে, তাহলে সেমি ফর্মাল। আচ্ছা, আইএলসের যে ইন্টারভিউটা, সেখানে কয়জন ইন্টারভিউ করে আমাকে? একজন। আমি মানে আমার সাথে কি আর কেউ থাকে নাকি আমি একাই থাকি? 1 ভার্সেস 1। ইন্টারভিউয়ার একজন, ক্যান্ডিডেট একজন। তাহলে এই যে সেটিংটা, এটা একটা ইন্টারভিউ সেটিং, সেটা কেমন? সেটা কি ফর্মাল, সেটা কি সেমি ফর্মাল নাকি ইনফর্মাল? সেমি ফর্মাল। এটাতে আমরা একটু ভুল করি, আমরা মনে করি ওনারা ফর্মাল, আমরা ওনাদেরকে একটু ভয় পাই। এমনিতেও তো আমি টেনশনে আছি পরীক্ষা নিয়ে, যখন আমি আরেকটু ফর্মালিটি করতে যাই আমি আরেকটু জড়তা চলে আসে, এই জন্য কথা বলতে পারি না। বাট যদি আমি মনে করি ভাই উবারওয়ালাকে আমি যেমনি কথা বলি, তাকে তো আমি ছোট করে কথা বলি না, আবার তাকে আমি মাথায় তুলে রাখি না। আমার স্কুলের মানে ভার্সিটির টিচার, প্রফেসর অথবা অফিসের বসের মতন তো মাথায় তুলে রাখার কিচ্ছু নেই। সেম হচ্ছে এখানে, উনি একটা মানুষ, আপনি একটা মানুষ, উনি আপনার ব্যাপারে কিছু জানতে চায়, আপনি ওনার সাথে কথা বলতে চান, আপনি কথা বলতে চান, যদি নিজের মধ্যে নিয়ে আসেন। আমরা যাদের সাথে কথা বলতে চাই তাদের সাথে কথা বলার সময় গিয়ে টেনশন লাগে। তাহলে আপনি যদি চান যে আমি না লোকটাকে ফেস করতে চাই, লোকটাকে বা যে ম্যাডামটা সুনিকে, আমি ওনার সাথে দেখা করতে চাই, ওনার সাথে আমি কথা বলতে চাই, ওনার সাথে উনি আমাকে যা কোয়েশ্চেন করবে আমি অ্যান্সার করতে চাই,
যদি এখন থেকে ওই মাইন্ডসেটটা নিয়ে আসতে পারেন, আপনার নার্ভাসনেসটা পুরোপুরি মাইনাস। মেইন শত্রু হচ্ছে নার্ভাসনেস, টেনশন। ইংলিশ কম বেশি সবাই মোটামুটি বলতে পারবে। যখন নার্ভাসনেস যোগ হয় তখনই কথাবার্তা আটকায় যায়। যে ভালো পারে তারও ফ্লুয়েন্সি অফ, যে খারাপ পারে তার তো কিছুই নেই। তো লাভ আছে? তাহলে আমরা এখন থেকে এই ইয়াটাকেই বোঝার চেষ্টা করি যে ভাই এটা একটা খুব ইজি জিনিস, আমি আরও জিনিসটাকে করতেছি। এটা ইন্টারভিউ না। কখনো একটা ইয়ার সাথে আড্ডা দিছেন কারোর সাথে? মানে কীরকম বলি, ধরেন একটা বাস স্টেশনে গেছেন, আপনার বাস ছাড়বে, অথবা ট্রেন স্টেশনে, বাট বাস ডিলে হয়েছে 1 ঘন্টা, অ্যান্ড পাশে একটা লোক বসে আছে। হ্যাঁ, দেখবেন যে ফোন ব্যাটারি শেষ। নর্মালি তো আপনারা ফোন ঘাটেন, ফোনের চার্জ নেই, কিছু তো করতে হয়, তো বসে থাকতে পারি না। পাশে একটা লোক বসে আছে, ভাই আপনার নাম কি? সে বলে আমার নামেই। ভাই কই যাচ্ছেন? ও আপনিও কক্সবাজার যাচ্ছেন? আমিও তো যাচ্ছি। আরে ভাই দেখছেন বাসটাস কি? তো ভাই কি খবর, আপনি কি করেন? আচ্ছা ভাই কই থাকেন? আরে আমিও তো মিরপুর থাকি। আচ্ছা ভাই তারপর আপনার কি বল আপনি পড়াশোনা কোথা থেকে করছেন? আরে আমিও তো ওখানে পড়ছি ভাই। আরে না, আমি পড়ি না, আমার ফ্রেন্ড পড়ছে। আপনি ওকে চিনেন? কথা বলি না আমরা, ইজি হয়ে যায় না? এক্স্যাক্ট সেম সেটিংটা হচ্ছে এখানে। বা তার সাথে আমি ইয়ার্কি করি না যে ভাই আপনার পেটটা অনেক মোটা, এটা তো বলি না, না প্রথম দেখে তার বলি ভাই। বা ভাই আপনার গায়ের থেকে অনেক গন্ধ আসে ভাই, না। তার সাথে আমি ইজি, তার সাথে আমি রেসপেক্টফুল, কিন্তু তার সাথে আমি ওপেন। তাহলে ওপেন থাকবো, তার সাথে আমি ইজি থাকবো। এই যে বাস কাউন্টারে যে লোকটার সাথে, সে কি আমার আগের চেনা জানা? সে তো আননোন, অপরিচিত। এটাকে বলি আমরা স্ট্রেঞ্জার, অপরিচিত মানুষ। সে অপরিচিত, বাট তার সাথে আমি ইজি হয়ে যাচ্ছি না? আমি কি নার্ভাস? না, আমি খুব ইজি, আমি খুবই ওপেন, আমি রিল্যাক্সড। এই জিনিসগুলো আপনাদের মধ্যে থাকবে সব। আপনারা খোলাখুলি কথা বলবেন, মন খুলে কথা বলবেন, সহজে কথা বলবেন এবং খুব রিল্যাক্সড হয়ে কথা বলবেন। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের কি রাখতে হবে? উই হ্যাভ টু বি রেসপেক্টফুল অফ আওয়ার ইন্টারভিউয়ার। জি আসেন। আচ্ছা, সামনেই বসতে পারেন। আচ্ছা, আমাদের রেসপেক্ট রাখতে হবে, আমাদেরকে একটু কার্টিসি মেনটেন করা উচিত, অবশ্যই উচিত, বেসিক কার্টিসি, ব্যাস। এবং এর সাথে আমাদের ম্যানার্সগুলো, নর্মাল যেসব বেসিক ম্যানার্স থাকে, দেখেন সবগুলো জিনিস আমি কিন্তু একটাও ফর্মালিটি বলিনি। ভাবছি নর্মাল আদব কায়দা, আচার ব্যবহার, ভদ্রতা। আমি রেসপেক্টফুল থাকবো। আমি আমার ইন্টারভিউর যিনি আছেন উনি কিন্তু আমার টিচার না, ভালো কথা। ওনাকে আমি রেসপেক্ট করব, ওনার সাথে আমি কার্টিসি মেনটেন করব, গুড ম্যানার্স দেখাবো, বাট আমি একদমই রিল্যাক্সড। এই মানুষটাকে ভয় পাওয়ার কিচ্ছু নাই, এই মানুষটার কাছে আমার কোনো কিছু ঠেকা নাই। উনিও আমাকে চেনে না, আমি ওনাকে চিনি না। ওনার সাথে আমার কথা, ওনার একটা কাজ আছে, উনি আমাকে প্রশ্ন করবে, আমার একটা কাজ আছে, আমি ওনাকে অ্যান্সার দিব, শেষ। দুজনে কাজ করতে আসছি। বাট আমি যদি আমার ভিতরে রাখি যে আমি লোকটাকে মিট করতে চাই, আমার যে ইন্টারভিউয়ার, আমি তাকে মিট করতে চাই, তাকে আমি দেখতে চাই, এবং তার সাথে আমি খুব ফ্রিলি কথা বলতে চাই, আমি এনজয় করতে চাই, এটাকে একটা এনজয়েবল এক্সপিরিয়েন্স বানান। যদি এনজয় করতে পারেন অটোমেটিক্যালি সহজ হয়ে যাবে। ঠিক আছে, ব্যাস এইটাই আমরা দেখবো কীভাবে এনজয় করবো জিনিসটাকে। ঠিক আছে, আচ্ছা দিবে না? নাম্বার দিবে, আচ্ছা। হ্যাঁ, ওরও মাথায় আসবে যে আমার নাম্বার দিতে হবে, নাম্বার না দিলে আমার খবর আছে। ওনার চাকরি হয়েছে নাম্বার দেওয়া, নাম্বার না দিলে তো ওনার সমস্যা আছে, তাই না? আপনি কথা বলছেন, উনি নাম্বার দেয়নি, এটা ওনার প্রবলেম, ওনার খবর আছে। আচ্ছা, যেটা সত্যি কথা, আমরা এই যে একজনের সাথে একজন কথা বলতেছি না, এটা একটা ফ্রেন্ডলি আড্ডা, আর কিছুই না। আইএলস স্পিকিং টেস্টের যে ফরম্যাট, আমি পুরো ফরম্যাটটা হচ্ছে আপনাদেরকে এতক্ষণ ধরে বুঝাইছি। ফরম্যাটটা হচ্ছে একটা সেমি ফর্মাল ফ্রেন্ডলি আড্ডা। আপনি একটা মানুষের সাথে আড্ডা দিতে যাচ্ছেন 15 মিনিটের জন্য, আপনি সেখানে গিয়ে কেমন থাকবেন সেটা আমি বলে দিছি। আপনি খুবই সহজ থাকবেন, সাবলীল থাকবেন, রিল্যাক্স থাকবেন, এনজয় করবেন, বাট রেসপেক্টফুল থাকবেন।
বাট তার সাথে আপনি ফ্রেন্ডলি আড্ডা দিতে যাচ্ছেন। ফ্রেন্ডলি আড্ডা, ফ্রেন্ডলি মানে কি বন্ধুত্বপূর্ণ, তার আমার ভয় পাওয়ার সুযোগ আছে? আমি ভয় পাইতেই পারবো না, আমার ভয় পাওয়ার সুযোগই তো নাই, আমি ভয় পাবো কেমনে? আর আমি আড্ডা দিচ্ছি। আচ্ছা, এমন হয় না যে অনেক সময় একটা আড্ডার মধ্যে সবাই কথা বলছে, আমার খুব কথা বলতে ইচ্ছা করতেছে, বাট বাকিরা কথা বলতে দিচ্ছে না, তারাই খালি কথা বলতেছে, রাগ উঠে না? নিজের কথা বলতে ইচ্ছা করে। ভাই সেভাবে চিন্তা করবেন যে ভাই, মানে আমি এত ভিআইপি যে একটা মানুষ আমার ব্যাপারে জিজ্ঞেস করতেছে, আমার তাকে ইন্টারভিউয়ার মানে ইয়া করে কি, টিভিতে যারা ইন্টারভিউ করে, এই যে নিউজ চ্যানেল যায় না, সাকিব আল হাসান, তারপর হচ্ছে এটা এখন কে আছে, উপদেষ্টা কে আছে, সার্জিস আলমের সামনে, যে আপনি কি মনে করছেন, এটা কি মনে করছেন? আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করতেছে, আপনি ভিআইপি, আপনি খালি অ্যান্সার দিবেন, সমস্যা আছে? ভয়ের কিছু আছে? তাহলে একটা সেমি ফর্মাল ফ্রেন্ডলি আড্ডা, আমি আমার ইন্টারভিউয়ারের সাথে আড্ডা দিতে যাচ্ছি, গল্প করতে যাচ্ছি। গল্প কি লিখবো? গল্পই লিখে দিয়ে যান। আপনি গল্প করতে যাচ্ছেন, কথা বলতে যাচ্ছেন, সে আপনার ব্যাপারে জানতে চায়, সেই লোকটাকে আপনি আপনার ব্যাপারে কিছু কথা বলবেন, শেষ। সবাই কি বুঝছেন ফরম্যাটটা? ঠিক আছে, যদি বুঝেন তাহলে এখন হচ্ছে আমরা প্রজেক্টর ইয়া করতে পারি। আচ্ছা, তাহলে আমরা কি আমাদের যে ইন্টারভিউ তার সাথে আমরা কি করতে যাচ্ছি? ফ্রেন্ডলি আড্ডা। এটা খালি মুখে বলার জন্য নাকি অ্যাকচুয়ালি ফিল করার জন্য? তাই না? খালি মুখে তো এটা লিখছি মানে মুখে বলছেন না, অ্যাকচুয়ালি ফিল করবেন। ফ্রেন্ডলি আড্ডা দিতে যাচ্ছি, খোলাখুলি কথা বলতে যাচ্ছি, আমার কোনো সমস্যা নেই, কিচ্ছু নেই, মানুষটাও ভালো, ওই তো আর বাঘ ভাল্লুক না। বাঘ ভাল্লুক হলেও তার সাথে কথা বলা যায়, বাঘ ভাল্লুকের সাথেও আইএল স্পিকিং করা যায়, সমস্যা নেই। আর একটু ক্লিয়ার হবে না? আচ্ছা, ঠিক আছে, দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, তাহলে আমরা কিন্তু অলরেডি কয়েকটা জিনিস ক্লিয়ার করে ফেলছি যে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমরা ফর্মালিটি মেনটেন করব না, আমরা কেমন থাকবো? ইনফর্মাল থাকবো? না না, এটা দেখার দরকার নেই, আমি আপনাদের জিজ্ঞেস করতেছি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কেমন থাকবো। বাট আইএলসের যিনি আমার সামনে থাকবেন তার সাথে ক্যাজুয়াল হতে পারবো? ক্যাজুয়াল তো হওয়ার দরকার নেই, না ক্যাজুয়াল মানে হচ্ছে আমি একদম ল্যাটায় শুয়ে গেছি, বসে গেছি, এমন তো না। আরে কি খবর, পায়ের উপর পা তুলে বসছি, এগুলো তো করা যাবে না। আচ্ছা, তার মানে আমি আমার ইন্টারভিউয়ারের সাথে একদম ক্যাজুয়াল হব না। তারপর অফিস কলিগের মতন, যা মানে ধরেন অফিসের বস, কলিগ না আসলে অফিসের বসই বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। অফিস বসের সাথে কি আমি ইয়ে হইতে পারি? অফিস বসের সাথে আমার কি করতে হয়? ফর্মালিটি মেনটেন করতে হয়। বাট ইন্টারভিউয়ের সাথে কি, ইন্টারভিউয়ারকে কি অফিসের বস বা মানে আমার প্রফেসর হিসেবে দেখার দরকার আছে? না, সেটাও দরকার নেই, আমার সেটাও দরকার নেই, আমার এত বাউন্ডারি এত ব্যারিয়ার চিন্তা করার দরকার নেই। সেটিংটা কেমন থাকবে? একটা ফ্রেন্ডলি কনভারসেশন। কার সাথে? ওই যে একটা বাস কাউন্টারে যেমন অপরিচিত লোকের সাথে আমি বসে বসে গল্প করছি, ঠিক তেমন একটা ফ্রেন্ডলি কনভারসেশন অথবা ফ্রেন্ডলি আড্ডা উইথ আ স্ট্রেঞ্জার। একটা অপরিচিত মানুষ, ওনাকে তো আমি চিনি না, ফার্স্ট বার দেখা হচ্ছে, বাট ওনার সাথে আমার একটা ফ্রেন্ডলি কনভারসেশন হবে। আচ্ছা, আমার কি ভয় পাওয়ার দরকার আছে? না না, সত্যিকার অ্যান্সার দেন। আমি যে সেটিংটা বলছি বিশ্বাস করবেন, তাহলে এটাই হবে। যদি এটা বিশ্বাস না করেন আপনি নিজেকে ঠকাচ্ছেন, কারণ সেটিংটা এটাই, সেটিংটা আসলেই ফ্রেন্ডলি, এবং সেটা একটা কনভারসেশন বা একটা আড্ডা স্টাইলে, একটা আড্ডা স্টাইলে হয়। এক্সামিনাররা কখন বিরক্ত হয়? যখন দেখে স্টুডেন্টটা সে এমনি আছে এবং সে কথা বলতে পারতেছে না, উনি আসছে আপনার থেকে কথা শুনতে, আপনাকে কোয়েশ্চেন করবে, আপনি অ্যান্সার দিবেন, অ্যান্সার দিলে সে খুশি হয় যে তাও ভাই কিছু লিখতে, মানে আমি মার্ক দিতে পারতেছি। মার্ক দেওয়ারই তো কিছু পায় না, কারণ বেশিরভাগ গিয়েই কথা বলে না, চুপ করে থাকে, পরে বিরক্ত হয়ে যায়, ইচ্ছা মতন গদ ভাতা প্রশ্ন করে, মার্কেটটা ধরায় দেয়। বাট আপনি যদি কথা বলেন, উনি কি মার্ক না দিয়ে মানে দেওয়ার কোনো উপায় আছে? না দেওয়ার তো কোনো উপায় নেই, অবশ্যই আপনাকে মার্ক দেবে। আচ্ছা, তাহলে আসলেই ভয় পাওয়ার দরকার নেই। ভয় পেয়ে কি করবেন বলেন? ভয় পাইলে কি ব্যান্ড এক ব্যান্ড বাড়বে? তাহলে ভয় পাই লাভ আছে? কেন ভয় পাবো?
আচ্ছা, বাট আমার কি রেসপেক্টফুল হইতে হবে ওনার প্রতি? অবশ্যই আমি রেসপেক্টফুল হব। রেসপেক্ট সবাই পছন্দ করে। আচ্ছা, যেমন অনেক সময় কমপ্লেন আসে যে একজন এক্সামিনার হয়তো একটু রাগী। তো ভাই আপনি যদি ঢুকার সময় ওনাকে রেসপেক্ট দিয়ে ঢুকেন, ওখানে গিয়ে রেসপেক্টফুলি কথা বলেন, যত রাগী মানুষই হোক, রেসপেক্ট তো সবাই ভালোবাসে। যে দেখো উনি আমাকে রেসপেক্ট করতেছে, যে আমাকে রেসপেক্ট করে আমি কি তাকে ডিসরেসপেক্ট করব? এটা মনে রাখেন যে একটা খুব খারাপ রাজনীতিবিদ, কুখ্যাত, 500 কোটি 1000 কোটি টাকা প্রতিদিন লোপাট করে, এই লোককেও যদি কেউ রেসপেক্ট দেয়, তার কিন্তু ভালোই লাগে, যে রেসপেক্টই তো দিচ্ছে, আমাকে তো চোর ডাকে নেই, আমি তো চুরি করতেছি 1000 কোটি টাকা, আমাকে তো চোর ডাকে নেই, দুর্নীতিবাজ ডাকে নেই। আপনি যাকে রেসপেক্ট দিবেন সে লাইক করবে, সে আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে। ঠিক আছে? আচ্ছা, বেসিক ম্যানার্স, বেসিক এটিকেট। আচ্ছা, এখন আমাদের স্পিকিং টেস্টের সেটিংটা যদি আমি একটু চিন্তা করি, স্পিকিং টেস্টে হয় কি, আমাদের একটা ওয়েটিং রুম আছে, দেখছেন, রিসেপশন। আচ্ছা, প্রত্যেকটা সেন্টারে একটা রিসেপশন থাকবে। আপনি যখন ঢুকবেন সেদিন দেখবেন যে সেটা আইডিপি হোক অথবা ব্রিটিশ কাউন্সিল, তাদের ফার্স্টে একজন ওয়েলকাম করার জন্য একজন বসে, সে এসে আপনাকে ওয়েলকাম করবে, সে আপনার ক্যান্ডিডেট নাম্বার, আপনার পাসপোর্ট ওটা একবার চেক দিবে, আপনাকে ওয়েট করতে বলবে, আপনি ওখানে কিছুক্ষণ বসবেন। এটা হচ্ছে প্রথম বসা। ওখান থেকে একটু পর সবাইকে কি করবে, ব্যাগ আছে না, সাথে তো আপনি ব্যাগ নিয়ে আসছেন, ফোন নিয়ে আসছেন, মানি ব্যাগ নিয়ে আসছেন, এই জিনিসগুলো একখানে জমা রাখতে হয়, ডিপোজিট করতে হয়, এটাকে বলে বিলঙ্গিংস। তো বিলঙ্গিং সেকশন আছে, একটু পর আপনাকে পাঠাবে যে আপনার ফোন টোন যা যা আছে, যেগুলো পরীক্ষার সময় আপনার লাগবে না, সব কিছু আপনি ওখানে রেখে আসেন। তাহলে ওয়েটিং রুম থেকে আপনি কোথায় গেছেন? বিলঙ্গিং সেকশনে। আপনি ফোন টোন যা কিছু আছে সব কিছু দিয়ে দিচ্ছেন, ওরা আপনাকে একটা টোকেন দিবে, যে পরীক্ষা শেষ হইলে টোকেন দেখায় আবার সব কিছু ব্যাগ নেবেন, ব্যাগ ট্যাগ যা আছে সব দিয়ে আসবেন। আচ্ছা, থার্ড, ওখান থেকে আপনাকে পাঠাবে ফিঙ্গারপ্রিন্ট, ফটো। আপনার যে দেখছেন না যে টেস্ট রিপোর্ট ফর্ম, টিআরএফ, আইএলসের যে স্কোর কার্ড, আপনাদের সুন্দর একটা ছবি থাকে না সবার? আপনাদের সুন্দর ছবি থাকে তো একটা। আচ্ছা, যে রেজাল্ট কার্ডটা দিবে সেখানে একটা ছবি থাকে সবার। তো সবাইকে একটা করবে কি, একটা ছবি তুলবে, এখানে বসাবে, এরকম দেখবেন একটা ট্রাইপড বসে, ওর একটা ক্যামেরা নিয়ে আসছে, ছবি তুলবে, বাট ছবি বাংলাদেশে এনআইডি কার্ড যেমন ছবি তুলে ওই টাইপের ছবি হবে, আহামরি ছবি হবে না, ওইটাতে একটা ছবি তুলবে। তারপর হচ্ছে আপনাকে কী করবে, ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, এটাকে বলে বায়োমেট্রিক। 3টা স্টেপ, বায়োমেট্রিক করে আপনি আবার বসছেন। এইখান থেকে আপনাকে পাঠাবে কোথায়? আপনার স্পিকিং রুম। ধর আমরা এখানে বসে আছি, ওখানে কয়েকটা রুম আছে না, দেন ডান পাশে একটা, মাঝখানে একটা, এখানে একটা, 3টে রুম আছে। আপনারা বায়োমেট্রিক এই 3টা পার্ট কাজ শেষ করছেন, এখানে এখন বসছেন, এরপর একজন একজন করে সিরিয়াল দিবে, যে মিস আসমা, ইউ আর স্কেজুল টু মিট ইউর ইন্টারভিউয়ার নাও। তখন আপনি গেছেন, আপনি গিয়ে দেখছেন প্রত্যেকটা দরজা কিন্তু মানে লাগানো, অ্যান্ড কিছু দরজা আছে যেখানে গ্লাস দেওয়া থাকে। আমি সব পুরো জার্নিটা আপনাদেরকে বলতেছি, যেখানে দরজার মধ্যে গ্লাস দেওয়া থাকে ওটা ইজি। তো গ্লাস থেকে আপনি জাস্ট এমন করলে ইন্টারভিউর আপনাকে বলে যে আসো, তখনই আপনি ঢুকছেন। ইন্টারভিউ যদি আসো বলে, দরজা খুলে কি আপনি মে আই কাম ইন বলা উচিত? এটা খেয়াল করবেন, এটা অনেকে করে। ফার্স্টে হয়তো দরজার বাইরে থেকে বলছে মে আই কাম ইন, ইন্টারভিউ বলছে যে হ্যাঁ, ইয়েস প্লিজ, দরজা খুলে আবার বলে মে আই কাম ইন। এটা না ওরা বুঝে যায়, মুখস্থ করে আসছে যে দরজা খুললে মে আই কাম ইন, দরজা বন্ধ থাকলেও মে আই কাম ইন, বিরক্ত হয়ে যায়। তখনই করবেন যখন দরজা বন্ধ, দরজাটা নক করবেন, নক করলে যদি উনি বলে যে ইয়েস প্লিজ কাম ইন, তখন আবার খুলে মে আই কাম ইন বলার দরকার নেই। সিচুয়েশনটা বুঝেন, আপনি নক করছেন, বলছে আসো, ঢুকে গেছেন, ঢুকে এবার হচ্ছে আপনি তাকে গ্রিট করবেন স্ট্রেট, মে আই কাম ইন টামিন, বাট গ্রিটিং। গ্রিটিং বলতে এখন যে গ্রিটিং করতে চান, ইউনিভার্সাল গ্রিটিং সব কিছু। আপনি সালাম দিতে চাইলে সালাম দিতে পারবেন। সকালবেলা যদি ফেস করেন, দুপুর 12টার আগে গুড মর্নিং, দুপুর 12টার পর সন্ধ্যার আগে গুড আফটারনুন। দুপুর 12টা থেকে সন্ধ্যা হচ্ছে গুড আফটারনুন। সন্ধ্যার পর অনেক সময় রাত 8টার দিকে হয়, অনেক সেন্টারে 8টার দিকে আপনার পড়তে পারে গুড ইভিনিং, শেষ। এছাড়া সালাম দিতে চাইলে সালাম দিতে পারবেন, কোনো বাংলায় না করে বাকিগুলো আপনি সব করতে পারবেন। ঠিক আছে? তাহলে গ্রিটিং নিয়ে আর কোনো প্রশ্ন আছে?
আপনি চাইলে সালাম দিতে পারেন, আপনি গুড আফটারনুন, গুড মর্নিং, যা কিছু সব কিছু, গুড ডে বলতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনার কোনো নোট নেন না, কেউ নোট নিচ্ছেন না, নোটটা নেওয়া দরকার, নোট নেওয়া দরকার। এক্স্যাক্টলি, ভালো কোয়েশ্চেন করছে। আপনি যখনই ভিতরে ঢুকছেন, মোস্টলি বেশিরভাগ কেসে ইন্টারভিউয়ার বলে প্লিজ হ্যাভ আ সিট, ইন্টারভিউয়ারই বলে। যদি উনি কোনো কারণে বলতে দেরি করে, আপনি বলতে পারেন স্যার মে আই হ্যাভ আ সিট, হ্যাঁ, বা মে আই সিট ডাউন, ঠিক আছে। বাট নর্মালি ওনারাই বলে দেয় যে প্লিজ সিট ডাউন বা প্লিজ হ্যাভ আ সিট, ঠিক আছে। একটু নোট টোট নিয়েন আপনারা, ভালো হবে আপনাদের জন্য। আমি বোর্ডে যেগুলো লিখি সেগুলোও নোট নেবেন, আমি যা দেখাই সেটাও নোট নেবেন। নোট নেওয়াটা কেন? আপনি আমার মুখে শুনছেন, আপনি ক্লাসে প্রেজেন্ট ছিলেন, আপনি নিজের হাতে যখন লিখবেন এটা আপনার ভিতরে ঢুকে যাবে। আমি আগে সবাইকে স্লাইড দিতাম, পরে আমাকে স্টুডেন্টরা বলছে যে স্লাইডটা পড়েই থাকে, ফোনে পড়ে থাকে, কম্পিউটারে পড়ে থাকে, আমি এটা উল্টায়ও দেখি কিনা সন্দেহ আছে। বাট আপনি যদি নিজের হাতে লেখেন অটোমেটিক্যালি আপনি শিখতে পারতেছেন, ঠিক আছে। একটু লেখা হয়ে গেলে আমাকে বলবেন। কোনো ভয় নাই, কোনো নাই, টেনশন নেই, কিচ্ছু নেই, খুবই রিল্যাক্সড, খুবই ইজি। যেমন যখন আমি 2011-এ প্রথম আইএলস দিয়েছিলাম, তখন আমার যে ইন্টারভিউয়ার ছিলেন উনি আবার ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন। তা আমি যখন কথা বলছি, তা আমাকে বলছিল যে ওই কিউ কার্ডে ডিসক্রাইব আ গোল ইন লাইফ দ্যাট ইউ ওয়ান্ট টু পারসু। তখন আমি বলছি যে আমি তখন কলেজে পড়ছি, আমি নটরডেম শেষ করছি মাত্র। আমি বলছি আমি অ্যাজ আই হ্যাভ জাস্ট কমপ্লিটেড মাই এইচএসসি এক্সামস, I would like to see myself getting admitted to a top-ranked university in Bangladesh and preferably Dhaka University. তখন উনি কিছু একটু হাসছে, আমার মনে হচ্ছে এই মহিলা আমার ঢাকা ইউনিভার্সিটিতে কানেকশন আছে। এক্সাম শেষ হয়েছে, রেকর্ডার অফ হয়েছে, তখন আমি ওনাকে জিজ্ঞেস করছি যে মিস বাই এনি চান্স ডু ইউ ওয়ার্ক অ্যাট ঢাকা ইউনিভার্সিটি? বলছে হ্যাঁ, আমি টিচার। এরপর আমি ওনার বলছি আমি আপনার ফোন নাম্বার, মিস যদি প্রবলেম না থাকে, উনি পরে দিছে। পরে আমি অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ চান্স পাইছি, পরে হচ্ছে গেছি, যাই কথাবার্তা বলছি, আমার সাথে এখনো ম্যাডামের ভালো সম্পর্ক, এই তো। এবং ভালো মার্ক দিয়েছিল, আমাকে স্পিকিং 8 দিছে, তখন ভালো মার্ক দিছে। আচ্ছা, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, ইউনিভার্সাল গ্রিটিংস, এনি গ্রিটিং উইল ওয়ার্ক অ্যাজ লং অ্যাজ ইউ আর রেসপেক্টফুল অ্যান্ড ইউ মেনটেইন দ্য কার্টিসি। এবার আমরা ওই যে ফরম্যাটটা যেটা আমরা অলরেডি ডিসকাস করছি আবার একবার লিখছি, যে ফ্রেন্ডলি, সেমি ফর্মাল, লাইট কনভারসেশন, খুবই হালকা একটা কনভারসেশন। এটা নিয়ে আপনার কোনো চিন্তা করার দরকার নেই, এখানে কোনো কারেক্ট অ্যান্সার নাই, কোনো রং অ্যান্সার নাই, আপনি যে অ্যান্সার দিবেন সেটাই ঠিক। আপনি আপনার ওপিনিয়নটা বলবেন, বাট সেটা শেয়ার করার একটা সুন্দর আমরা একটু পরে শিখব। আচ্ছা, মনে রাখবেন আপনার ইন্টারভিউর খুবই নাইস একজন মানুষ, উনি খুবই ভালো, খুব ওয়েল রেসপেক্টেড একজন মানুষ, ফ্রেন্ডলি একজন মানুষ, যার সাথে আপনি যে কোনো কিছু নিয়ে কথা বলতে পারবেন। বলছি উই ক্যান চ্যাট অ্যাবাউট এনিথিং, এমন একজন মানুষ যার সাথে আপনি যে কোনো কিছু নিয়ে কথা বলতে পারবেন। সেটা আচ্ছা, 3টা জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কিছু জিনিস আপনি যেটা অ্যাকচুয়ালি ট্রু, আপনার রিয়েল লাইফ থেকে বলতেছেন। কিছু জিনিস আপনি হয়তো এইটা আপনার লাইফে এক্সপিরিয়েন্স নাই, আপনি ইনস্ট্যান্ট ওখানে একটা গল্প বানাই দেবেন। কারণ আইএলস পরীক্ষাতে কোনো সত্য মিথ্যা নেই, আপনি ইম্যাজিনেশন ইউজ করবেন, কল্পনা করবেন, ক্রিয়েটিভিটি কাজে লাগাবেন, ক্রিয়েটিভ অ্যান্সার দেবেন, বানায় ফেলবেন একটা অ্যান্সার, শেষ। যেমন আমি কখনো আমেরিকা যাইনি, বাট আমাকে বলে আমি সুন্দর আমেরিকার ডেসক্রিপশন দিয়ে দিব, যে আমি আমেরিকা গেছি, এটা করছি, ওইটা করছি, এখানে আইসক্রিম খাইছি, এই করছি। আপনারাও তো পারেন চাইলে আমেরিকা নিয়ে, ধরেন কক্সবাজারেই করছেন, সেটা আপনি আমেরিকাতে বসায় দেন, শেষ। সমস্যা আছে? ক্রিয়েটিভিটি সবখানে রাখবেন। আপনাকে কোনো কোয়েশ্চেন যেন আটকাইতে না পারে, প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার আপনার কাছে থাকবে। সেটা রিয়েল লাইফ থেকে হইতে পারে, যদি রিয়েল লাইফে না থাকে আমি কি করব?
আই উইল ক্রিয়েট সামথিং আপ, কিছু একটা বানাই ফেলবো আমি। আচ্ছা, তো যেটা বলছি, আইএলস পরীক্ষার কিছু শত্রু আছে। সবচেয়ে বড় শত্রুকে আমি আমি নিজে। কেন আমি কি করি? আমি কারণ ছাড়া টেনশন করি, আমি নার্ভাস হয়ে যাই। কেন নার্ভাস হয়েছি আমার নিজের কাছে কোনো ব্যাখ্যা নেই। আমাকে কি ইন্টারভিউর বকা দিছে? এখনো কিছু করছে? আমি জানি না, আমি খামাখা নার্ভাস হচ্ছি, আমি প্যানিক করি, ভয় পাই। যে কারণে আমি কি করি, আমি মনে করি যে আমার প্রত্যেকটা অ্যান্সার কারেক্ট দিতে হবে, আমি কোনো ভুল অ্যান্সার দিতে পারবো না। বাট সত্যি কথা কি, আইএলসে কোনো কারেক্ট অ্যান্সার আছে বা রং অ্যান্সার আছে? আইএলসে কোনো রং অ্যান্সার নেই। আইএলসে যা অ্যান্সার দিবেন সেটাই রাইট অ্যান্সার। আইএলসে কোনো ভুল অ্যান্সার নেই। এখানে এটা বলছে ওপিনিয়ন। একজন সিরিয়াল কিলারকে জিজ্ঞেস করছে, হোয়াট ইজ ইয়োর হবি? বলছে আই লাইক কিলিং পিপল। হবি তো ইংলিশে বলছে তো। হ্যাঁ, বলছে কিলিং পিপল গিভস মি দ্য প্লেজার দ্যাট আই ক্যানট ফাইন্ড ইন এনিথিং এলস। আমি আর কোনো কিছুতে এত শান্তি পাই না, মানুষ মেরে আমি যে শান্তিটা পাই। ও তো জাস্টিফাই করছে যে ওর ফেভারিট হবি হচ্ছে মানুষ মারা। ঠিকই তো আছে, কারণও তো ঠিক আছে, তাই না? যেটাতে শান্তি পায় সেটাই তো করবে মানুষ। আচ্ছা, তাহলে কোনো রং অ্যান্সার নাই, আমি যা বলবো সেটাই রাইট। তাহলে আমার টেনশন করার কিছু নেই, কারণ আমি মুখ দিয়ে যা বের করবো সেটা, আমি যদি বের করে রাইট, তাই না? আমি চুপ করে থাকলে চুপই রাইট, বাট চুপ থাকবো না। আচ্ছা, এখন আরেকটা এনিমি হচ্ছে একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন। একটা কোয়েশ্চেন ধরেন একটু ডিফিকাল্ট, কীরকম? আচ্ছা, আমাদের কাছে কোন জিনিসটা ডিফিকাল্ট? যেটা আমি পারি না, যেটা আমি বুঝি না, যেটা আমি জানি না। ধরেন একটা কোয়েশ্চেন, একটা ওয়ার্ড আছে, যে ওয়ার্ডটা আমি বুঝতেছি না, আমি টেনশনে আছি, এটা কি পজিটিভ বুঝাইছে না নেগেটিভ বুঝাইছে। আচ্ছা, আমি কি করতে পারি? আমি এক্সামিনারকে খুব পোলাইটলি বলতে পারি, একটা বাজে জিনিস শেখায়, সেটা হচ্ছে প্লিজ রিপিট দ্য কোয়েশ্চেন। দেখবেন ইউটিউবে যেসব শেখায়। আমার কথা হচ্ছে প্লিজ, বা কুড ইউ প্লিজ রিফ্রেজ দ্য কোয়েশ্চেন ইউজিং ইজিয়ার ওয়ার্ডস। আমার কোয়েশ্চেন খেয়াল করেন, আমি একটা কোয়েশ্চেন বুঝি নেই, আমি বলছি প্লিজ রিফ্রেজ দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা আপনি একটু অন্যভাবে করেন, ইউজিং ইজিয়ার ওয়ার্ডস, একটু সহজ শব্দ ব্যবহার করেন প্লিজ। কীরকম? আমি এটা লিখে দিচ্ছি। আচ্ছা, আমি আরেকটা লিখে দিচ্ছি, আরেকটা লিখে দিই আপনাদেরকে। আমরা কোয়েশ্চেন করলাম, হোয়াটস দ্য সিভিয়ারিটি অফ সামওয়ানস ফেইলিয়ার। আচ্ছা, আমি হয়তো সিভিয়ারিটি ওয়ার্ডটা, ফেইলিয়ার মানে বুঝছি ব্যর্থতা, কেউ একজন ফেল করছে, সিভিয়ারিটি বুঝতেছি না। আমি বললাম প্লিজ রিফ্রেজ দ্য কোয়েশ্চেন ইউজিং ইজিয়ার ওয়ার্ডস। তাহলে আমি চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, সে আমাকে বলছে রিফ্রেজ করতে সহজ ভাষায়। হাউ ব্যাড ইট ফিলস ওয়েন সামওয়ান ফেলস। এখন সহজ, কত খারাপ লাগে যখন কেউ ফেল করে। হ্যাঁ, ইট ফিলস ভেরি ব্যাড। তখন এক্সামিনার আপনাকে সহজ করে দিবে কোয়েশ্চেনটা। বাট মানুষ বলে রিপিট দ্য কোয়েশ্চেন। ভাই, রিপিট করলে তো একই তো, শব্দ তো বুঝি না, তাই না? এটা অনেকে করে যে রিপিট দ্য, মানে কথা শিখাইছে রিপিট দ্য কোয়েশ্চেন। ভাই তো যেটা এমনি ফার্স্টবার বুঝি না, সেকেন্ডবারও তো বুঝি না, রিপিট করে লাভ কি? আমি তো চুপ করেই আছি, থার্ডবার তো রিপিট করতে বলতে পারবো না। আচ্ছা, তো একই কোয়েশ্চেন কাউকে জিজ্ঞেস করছে, আর ইউ ফ্যাসিনেটেড অ্যাবাউট ফ্লাইটস? কেউ বলছে ফ্যাসিনেটেড বুঝছি ভালো, কিন্তু এক্স্যাক্টলি জানি কি। আচ্ছা, প্লিজ রিফ্রেশ করেন, ডু ইউ ফাইন্ড ফ্লাইটস এক্সাইটিং? প্লেনে চড়তে কি আপনার কাছে এক্সাইটিং লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে, খুব ভালো লাগে, এই জন্য তো বিদেশ যাচ্ছি, তাই না? আচ্ছা, আরেকটা বড় শত্রু হেজিটেশন। অ্যান্সারটা আমি কি দিব? হেজিটেশন, যে ভাই আমাকে একটা প্রশ্ন করছে, আচ্ছা এই প্রশ্নের অ্যান্সারটা, পুরো অ্যান্সারটা চিন্তা করে বসে বসে, কোয়েশ্চেন করে ফেলছে, 10 সেকেন্ড ধরে চুপ করে বসে আছি আমি, 10 সেকেন্ড চুপ করে আমি পুরো অ্যান্সারটা চিন্তা করতেছি। ভাই আমি একটা লাইন চিন্তা করি, একটা লাইন বলি,
পরে আবার আরেকটা লাইন চিন্তা করি, আরেকটা লাইন বলি। আমি একটা না পুরাটা চুপ করে থাকলে তো শেষ, উনি পরে কোয়েশ্চেনে চলে যাবে। এই ভুলটা করে, এবং যত আমি পজ দিব এটা কিন্তু নেগেটিভ হিসেবে কাউন্ট হয়, কারণ পুরা এই স্পিকিং টেস্টটা রেকর্ড করে না, এটা কিন্তু অডিও রেকর্ডারে থাকে পুরোটা। ও দেখবে পজ মানে অ্যান্সার করতে পারতেছে না। তাই আমি কখনো কিছু নিয়ে হেজিটেট করবো না। অনেকে বলে ভাই আমার মাথায় দুইটা লাইন আসছে, এই লাইনটা একটু ভালো, এই লাইনটা একটু ইজি, আমার মনে হচ্ছে এটাতে মার্ক পাবো না। ভাই যেটা মুখে আসে সেটা বলেন না, বলেন তো, বললে তো মার্ক দিবে, না বললে তো মার্ক দিবে না। যত ভালো অ্যান্সার আপনি মাথায় চিন্তা করতেছেন, বলতে তো হবে, তাই না? তাহলে আমি অ্যান্সারটা ডেলিভারি করব, ডিলে করব না। তাহলে আমি হেজিটেট করি, ইতস্তত করি, অ্যান্সারটা কি দিব, কনফিউশনে থাকি, আটকায় যাই, অথবা থেমে যাচ্ছি, কথা বলতে পারতেছি না, পজ দিচ্ছি। এই সব কিছু কি আমার ফ্লুয়েন্সির জন্য নেগেটিভ। স্পিকিং টেস্টে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্লুয়েন্সি। আমি ফ্লুয়েন্টলি কথা বলতে পারি, আমি একটানা কথা বলি, স্মুথলি কথা বলি, ন্যাচারালি কথা বলি। ওইটাই অ্যান্সার, শেষ, ওইটাই অ্যান্সার। কনফিডেন্ট থাকবেন ওটার উপর। হ্যাঁ, ভুল করছেন ওটার উপর লাগলে ওটা, হ্যাঁ দেখছেন যে ওটা ভুল করছি, কারেক্ট অ্যান্সারটাও দিয়ে দিবেন, দুইটাই দিয়ে দেবেন। তো বুঝছে, দেখো ভুল করছে, বাট ভুল নিয়ে সে বলে না যে সরি আই গেভ আ রং অ্যান্সার ইন দ্য ফার্স্ট টাইম, না, সে কিন্তু ডিরেক্টলি আবার এটাও বলে দিছে পরেরটায়, অটোমেটিক্যালি এটাতেই মার্ক দিবে আপনাকে। ঠিক আছে, সে বুঝবে যে আপনি কিন্তু রিকভার করছেন, প্রবলেমটা আপনি আবার ঠিক করে ফেলছেন। আচ্ছা, তাহলে আমি ফ্লুয়েন্সির জন্য কি করব? আমি হেজিটেট করব না, কনফিউশনে থাকবো না, মানে কথা চুপ করে থাকবো না, পজ দিব না বেশি বেশি। অনেক কাছে এক লাইন দেয় আবার কথা চুপ করে থাকে অনেকক্ষণ, অথবা এই ওই অনেক কিছু বলে, এগুলো আমি করব না। আমার কথাটা কেমন থাকবে? কথা থাকবে ন্যাচারাল, ন্যাচারাল একটা ফ্লো থাকবে, খুবই সহজ, স্মুথ এবং ক্লিয়ার। অ্যাকসেন্ট নিয়ে চিন্তা করবেন, অনেকে চিন্তা করে অ্যাকসেন্ট, যে খুব হাই ফাই ব্রিটিশ অথবা আমেরিকান অ্যাকসেন্টে কথা বলতে হয়। ভাই আপনি কথা, ওরা জানে আমরা বাঙালি, আমরা ইংলিশে কেমনে কথা বলি। আমার ইংলিশটা খালি স্পষ্ট, যাকে বলতেছি সে যাতে আমার কথাটা বুঝে, সেকেন্ড মানুষের যাতে আমার কথা বুঝে, এতটুকু স্পষ্ট করে কথা বললেই আমার হবে। আর আমাকে যে কোয়েশ্চেনটা করছে সেটার একটা প্রপার অ্যান্সার আমার দিতে হবে, আর কিচ্ছু না। তাহলে এগুলো হচ্ছে শত্রু। আচ্ছা, আরেকটা বড় শত্রু, সেটা নিয়ে অনেক বাজে কথা আছে, মানে অনেক আছে, আই কন্ট্যাক্ট। কি শুনছেন? আই কন্ট্যাক্ট কি করতে হয়? কি বলে বলেন তো? আচ্ছা, এটা কোথায় লেখা আছে, এটা কোথায় বলা আছে? আইএলস এর কোনো গাইডলাইন পাইছেন আজ পর্যন্ত? কেউ দেখাইতে পারছে? তার মধ্যে বাঙ্গাল কিছু আছে, এরাই একমাত্র বলে জিনিসটা। শুনেন, আই কন্ট্যাক্ট এমনি রাখা কঠিন। আবার আমি একটা এক্সাম দিচ্ছি, আমি ওনার কোয়েশ্চেন আমি অ্যান্সার করতেছি, আবার আমি একটা প্রেশার নিছি কি যে ওনার চোখের দিকে তাকায় থাকতে হবে। আমি কয়েকটা আননেসেসারি প্রেশার আমি যোগ করতেছি নিজের উপর আননেসেসারি প্রেশার। কারণ মনে রাখবেন যে আমি এমনি অ্যান্সার করাটা আমার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, অডিও রেকর্ডারে কি আই কন্ট্যাক্ট সেভ হয়? অডিও রেকর্ডারে কি সেভ হয়? কথা। আমি যদি পুরো সময়টা আমার সামনে টেবিল, একটা টেবিল থাকে, আমি টেবিলের দিকে তাকায় কথা বলি, সমস্যা আছে? যদি আমার কথাই সেভ হয়, কথার জন্যই যদি মার্ক পাই, তাহলে আমি ডানে তাকাইছি, বামে তাকাইছি, এক্সামিনারের দিকে তাকাইছি, আমি নিচের দিকে তাকাইছি, উপরের দিকে তাকাইছি, এটা কি ম্যাটার করা উচিত? এটা ম্যাটার করে না। এবং আমি বলি আই কন্ট্যাক্ট করার কোনো দরকার নেই, এটা আপনার ন্যাচারালি। আপনার যদি মানুষের সাথে চোখে চোখ রেখে কথা বলতে আপনার কাছে কমফোর্টেবল লাগে, আই কন্ট্যাক্ট করে কথা বলবেন। যদি ওইটা আপনার জন্য আরও সমস্যা হয়, তাহলে আপনার যেভাবে কমফোর্টেবল সেভাবে। অনেকে বলে টেবিলে হাত রাখতে হয়, কোলে হাত রাখা যায় না। ভাই আপনার যেখানে হাত রাখতে ইচ্ছে করে আপনি রাখবেন। 100%, 100% আপনি হাত ইয়া করবেন। হাত যদি টেবিলে রাখতে ইচ্ছা করে টেবিলে রাখবেন, কোলে এভাবে রাখতে ইচ্ছা করে এভাবে রাখবেন, এভাবে করে এভাবে রাখবেন। আপনি যেভাবে কমফোর্টেবল, শেষ। যেভাবে কমফোর্টেবল, আপনি কোনো প্রেশার নেবেন না। কখনো আই কন্ট্যাক্ট মেনটেন করতে হয় না। আরেকটা বলে স্মাইলি ফেস, হাসি রাখতে হয়। এগুলো সব আননেসেসারি প্রেশার। চোখ, আই কন্ট্যাক্ট মেনটেন করা, হাসি মেনটেন করা, এগুলো করতে গিয়ে কথাই বলতে পারে না। হাসতে হবে এমন কোনো কথা, আপনি যদি ন্যাচারালি হাসেন,
হাসি না আসে নর্মাল। আই কন্ট্যাক্ট মেনটেন করতে হলে করেন, নাহলে করতে হবে না, কিচ্ছু না। আই কন্ট্যাক্ট মেনটেন করা বাধ্যতামূলক না। হাসতে হবে না। টেবিলের উপর হাত রাখতে হবে না। তাহলে বলছে একদম রিল্যাক্সড। এবার আপনি যেভাবে, এই যে আপনারা বসছেন না, আপনি হয়তো এভাবে হাত রেখে, উনি এভাবে হাত রেখে কথা বলে, যেভাবে চান তেমনি কথা বলবেন, কোনো সমস্যা নেই। আমরা বলছি দিস মাইট অ্যাফেক্ট দ্য স্টুডেন্টস ন্যাচারাল স্পিকিং এবিলিটি। জোর করে আপনি আই কন্ট্যাক্ট মেনটেন করতেছেন, জোর করে হাসতেছেন, জোর করে টেবিলের উপর হাত রাখছেন, এটা আপনার ন্যাচারাল ইয়াকে ব্রেক করতেছে। তখন আপনার কথা বলার যে নর্মাল এবিলিটি, সেটা উল্টা ক্ষতিগ্রস্ত হবে, সেটা এফেক্টেড হবে। আলটিমেটলি কি আপনি কি আপনার ফুল পারফরমেন্স দেখাতে পারবেন না। আপনি যতটুকু ভালো করতেন তার থেকে আপনি খারাপ করবেন। আলটিমেটলি যে পারমিশন তো বলেই দিছি, দরজায় নক করবেন, এক্সামিনার যদি বলে প্লিজ কাম ইন, ঢুকে যাবেন, ঢুকে গ্রিট করবেন। বসার জন্য কি করবেন, এক্সামিনার যদি নিজেই বলে প্লিজ বি সিটেড, প্লিজ হ্যাভ আ সিট, প্লিজ সিট ডাউন, আপনি বসে গেছেন। আপনার আবার উনি বসতে বসে আবার বলছেন প্লিজ মে আই সিট। এগুলো ওরা বুঝে, যেগুলো মুখস্থ করে আসছে, টিচার শিখাই দিছে এগুলো। বাট আমরা যেহেতু ভালো মতন শিখতে আসছি, আমরা কারেক্ট ওয়েতে অ্যাপ্রোচ করতে চাই, আমরা সব এই ঝামেলাগুলো আমরা কিন্তু অলরেডি জানতেছি যে সেন্টারে ঢুকে আমার সাথে কি কি হবে, আমি কিভাবে রুমে ঢুকবো, এই পর্যন্ত আমাদের ক্লিয়ার, কোনো কনফিউশন থাকার কথা না। আছে? ঠিক আছে। রিল্যাক্সড, লাইট এবং কনফিডেন্ট। কনফিডেন্ট তখনই থাকবেন যখন আপনার প্রিপারেশন ভালো, আপনি এটার জন্য প্রিপেয়ার করছেন এবং প্র্যাকটিস করছেন। একটু আগে শত্রুর কথা বলছি না, 90% শত্রু সব শেষ হয়ে যায় যদি আমি ভালো করে প্রিপারেশন নিই এবং প্র্যাকটিস করি। স্পিকিং তো একটা স্কিল, যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত ভালো করবেন। এটা থিওরি পড়ে ভালো করতে পারবেন না, যত বেশি আপনি প্র্যাকটিস করবেন ততই আপনি ভালো করবেন। আচ্ছা, ভয় রাখবেন না, টেনশন নাই, নার্ভাসনেস নেই, নেগেটিভিটি নেই, ফ্রিলি আড্ডা দিবেন, নিজের ব্যাপারে কথা বলবেন। আচ্ছা, প্রায়র প্রিপারেশন যেটা বলছি, আগে থেকে প্রিপারেশন নেবেন, 100% প্র্যাকটিস করবেন যতটুকু আপনার সম্ভব। আপনি তো জানেন আপনার দ্বারা কতটুকু সম্ভব, আপনি আপনার 100% দিবেন, প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ ভালো করবেন। আচ্ছা, পরীক্ষার আমার ডিউরেশন কতক্ষণ? ওটা 12 থেকে 14 বলে, 15 মিনিট আগে বাংলাদেশের জীবনে শেষ হয় না। বাংলাদেশে 15 মিনিটই যায় সবসময়, শেষ হয় না তো। হয় না, মানে আমাদের হয় না কেন জানি, আমাদের 12 মিনিটে কখন, এক্সামিনাররাও 15 মিনিটই ধরে রাখে, 12 মিনিটে হয় না। হ্যাঁ, 12 মিনিট কখন হয়, যখন অ্যান্সার দিচ্ছে না, অ্যান্সার দেওয়ার টাইম তো আর নাই। তো আরেকটা কোয়েশ্চেন করছে, হয় নাই, আরেকটা করছে, ও তো অ্যান্সার দিচ্ছে না, চুপ করে আছে, পরীক্ষাটা শেষ করে দিয়ে ব্যাস 5 মিনিটে ছুটি দিয়ে দেয় তখন। হ্যাঁ, মানে 3-4 দিয়ে তার কোথায় অ্যাপ্লাই। হ্যাঁ, ওটা তো ফলো আপ কোয়েশ্চেন থাকবে। হ্যাঁ হ্যাঁ, ওটার সামনে আসেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও মানে আপনি অ্যান্সার দিচ্ছেন, তার মধ্যে আরেকটা কোয়েশ্চেন করছে, কারণ আপনি হয়তো, এটা ভালো, এটা মানে হচ্ছে আপনি নর্মাল যে যতটুকু সময় থাকে অ্যান্সার করার জন্য 30 সেকেন্ডের মতো, তার চেয়ে বেশি আপনি বলতে পারছেন। তো দেখছে ও এটা আমি ক্লিয়ার, এটা আমার হয়ে গেছে, এখন আমি আরেকটা কোয়েশ্চেন করতেছি, তখন আপনি সেকেন্ড নতুন কোয়েশ্চেনটা অ্যান্সার দিবেন, আবার আগেরটাই থাকেন না জোর করে, যে কোনো কোয়েশ্চেন করতে পারে, বাট একটা ফরম্যাট আছে, সেটা আমরা দেখব একটু পরে। আচ্ছা, তো এই তো ও অনেকেই বলে দেয় আবার যে আপনি মাঝে মাঝে এক্সামিনারকে কোয়েশ্চেন করবেন। হ্যাঁ, আমি ইউটিউবে দেখছি তো এগুলো দেয় যে ভাই শুধু এক্সামিনার কোয়েশ্চেন করবে, আপনিও কোয়েশ্চেন, ভাই ফালতু কাজ কাম থেকে দূরে থাকি। এগুলো করতে গেলে উল্টা বলবে যে মানে আমি পরীক্ষা দিতে আসি না, তুমি পরীক্ষা দিতে আসছো, মানে ফাইজলামি নাকি, উল্টা তখন খেপে যায়, এগুলোতে হেভি খেপে যায়, ইচ্ছা মতন তখন 2.5 দিয়ে দেয় বা খারাপ ব্যবহার করে। কিছু যে আপনারা কেই শুনেন যে খারাপ ব্যবহার করছে, এক্সামিনার ঠিক মার্ক দেয় নাই, এক্সামিনার খুব রুড ছিল, এক্সামিনার কারণ ছাড়া রুড হয় না, ওই রকম কাজ করছে, কিন্তু সে এসে তো আবার গ্রুপে লেখে, এক্সামিনার তার গ্রুপে লেখে না। যদি এক্সামিনারকেও দিতাম তাহলে সে উনিও লিখতো যে আর এই ছেলে আজকে আমার মাথা পাগল করে ফেলছে, এই আপনারা জানেন কি করছে, এগুলো করছে, ওটাতে লাইক পড়তে আরও বেশি। অ্যান্ড এক্সামিনার তো কিছু বলে না, আমরা এক্সামিনারকে দোষ দিই খালি, যে এক্সামিনার মনে হয় খারাপ, বা নাম থাকে রেজাউল করিম, জামিল স্যার, ওই খামাখা ওনারা খুবই মানে নর্মাল মানুষ, আপনি খেপাই দিচ্ছেন, উনি খেপছে, এটা আমরা খেপাই দিই।
আমরা স্টুডেন্টও বা কত ভালো। আচ্ছা, জামিল স্যারের স্পিকিং খারাপ করছি, তাহলে তোমার ওভারঅল কেন এত কম আসছে? তোমার তো রাইটিং ঠিক থাকার কথা ছিল, রিডিং ঠিক থাকার কথা ছিল, লিসেনিং ঠিক থাকার কথা ছিল, সব কেন 5.56 আসবে? এরাই কমপ্লেন করে। যারা 7 পর এরা কখনো কমপ্লেন করে না যে আমার কম দিছে। তো ওটা আপনি বলছেন যে ভাই প্রিপারেশন খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হইতে পারে। অ্যাক্সিডেন্ট কেমন হয়? এর আগে 3-4টা স্টুডেন্ট স্যারের মাথা পাগল করে ফেলছে, আপনি এখন ঢুকছেন, স্যার এমনিই খ্যাপা, আপনি যাই বলছেন উনি খুব একটা শুনে নাই, আপনাকে হয়তো 0.5 বা 1 কমাইছে, সেটার জন্য ইওআর আছে। ওই যে চ্যালেঞ্জ করা যায় না, আমি চ্যালেঞ্জ করে আমার অ্যান্সারটা আবার চেক করবে, আবার বাড়ায় দেবে, এটা আছে। সেটা সবার জন্য না, সেটা অ্যাক্সিডেন্টাল, খুব কম। আপনাদের ধরেন হবেই না লাইফে, খুবই কম এটা। আচ্ছা, তো ঠিক আছে। হ্যাঁ, এই পর্যন্ত আপনারা যা যা নোট নিছেন একটু কাইন্ডলি আপনারা নিজেদের মধ্যে একটু 5 মিনিট ডিসকাস করেন, আমি এসে পরে বাকিটা আবার এটুকু একটু আপনাদের মধ্যে ঢুকুক। একটু আপনারা নিজেরা মিলে একটু চাইলে চেয়ারগুলো একটু গোল করে একটু ডিসকাস করেন যে আপনারা কি বুঝছেন, টেস্টের ব্যাপারটা কি, এখানে আমার কোন কোন জিনিস আমাকে হেল্প করবে, কোনটা কোনটা হচ্ছে আমার অ্যাভয়েড করতে হবে। একটু আপনারা চাইলে একটু চেয়ার ঘুরায় বসেন না, এই এন্ডের মানুষগুলো একটু ঘুরান, আর আপনি তো ঘুরাবেন, উনি তো ঘুরাবেন। একটু কথা বলেন সবাই। প্র্যাকটিস করছেন? কি ডিসকাস করছেন? আসলে কি করছেন বলেন। আচ্ছা, মেইন ইয়ে হচ্ছে প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবেন দেখবেন অটোমেটিক্যালি জড়তা চলে গেছে, ফ্লুয়েন্সি বাড়ছে। প্রোনাউন্সিয়েশন যদি একটু ইয়া থাকে শুনবেন। স্পিকিং ইমপ্রুভ করার জন্য লিসেনিং খুব হেল্প করে। আপনি যদি কারেক্ট ইংলিশ শুনেন, কারেক্ট প্রোনাউন্সিয়েশন যত বেশি শুনবেন, সেটা আপনি মুখে বলতে পারবেন। ছোট বাচ্চা কিভাবে কথা বলা শিখে? শুনে। ও খালি শুনে, 1-1.5 বছর খালি শুনছে সবার কথা, এরপর সেটাকে ওর ব্রেন আল্লাহ দিছে, প্রসেস করে তারপর কথা বলা শুরু করে। এই কাজটা আমরা করব। আমরা শুনবো, প্রচুর শুনবো, যত শুনবো তত আমরা বলতে পারবো। এই জন্য আমরা বলি যে চাইলে আপনারা শো দেখতে পারেন, যেমন মাস্টার শেফ, খুব এন্টারটেইনিং একটা শো। মাস্টার শেফ, অস্ট্রেলিয়া, ইউকে, যেটাই দেখেন এন্টারটেনমেন্ট থাকে সবখানে। তো তারপর হচ্ছে কি, যদি কারো স্পোর্টস কমেন্ট্রি শুনতে ভালো লাগে, সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক, যে খেলাধুলাই ভালো লাগে, সেটার আপনি কমেন্ট্রি খুব হেল্প করে অনেক কিছু বুঝতে, কারণ আপনি সিচুয়েশন দেখতেছেন, এই সিচুয়েশনটাকেও এভাবে কমেন্ট্রি করতেছে, ও আচ্ছা এটা এভাবে করে কথা বলে, এটাকে এটা বলে, এটাকে এটা বলে, সব শুনতে পারবেন ওখান থেকে। ঠিক আছে। টেকটক মেটটক আমি বলি না, টেকটক শোনা যায় না, টেকটক খুব বোরিং, শুনতে পারবেন না বেশিক্ষণ। একদিন কষ্ট করে শুনছেন, পরের দিন আর আপনাকে জোর করে বসান যাবেন না, না ভাই আর শুনবো না। এই তো বিবিসি আর্থ একটা শো আছে, দেখছেন কেউ? দেখাবো? আচ্ছা, আমার কিছু পছন্দের চ্যানেল আমি দেখাতে পারি। আচ্ছা, বিবিসি আর্থ খুবই সুন্দর ডকুমেন্টারি, মানে এত ভালো, মানে কোনটা দেখবেন? এ মা, ডাইনোসর নাকি? এগুলো অনেক মানে খুব জোস শো বানায় ওরা, বিবিসি আর্থ। It's 9:15 on my way to the water. I had an apple, but I thought grandma's. কুমা কথাই দেখি নাই, খালি আওয়াজ। কিছু তো আরে আজকে আমার সবগুলো এগুলো আসতেছে কেন? আচ্ছা আছে, কথা আছে, সমস্যা নেই, কথা আছে। আচ্ছা, এটা কি ক্যাপশন বা সাবটাইটেল? এটা 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 দেখে কি আমি মানে এটা যদি আমি এটা দেখি, চোখ কোন দিকে যায়? শো আর দেখা হয় না, খালি সাবটাইটেলই পড়ে। এটা অফ। ব্যাস, শেষ। ঠিক আছে, কথা বলে
আচ্ছা, কথা বলবো, সমস্যা নেই। তো আমরা সবসময় লিসেনিং যদি ইমপ্রুভ করতে চাই, সাবটাইটেল অফ। আপনি একটা মুভি দেখতেছেন, শো দেখতেছেন, যাই সিরিজ দেখতেছেন, যাই দেখতেছেন, সাবটাইটেল দেখবেন না। সাবটাইটেল দেখলে ব্রেন কিন্তু পড়ে। আমি রিডিং পড়ি, যদি আমি শুনে বুঝতে চাই, সাবটাইটেল অফ। আমি জাস্ট ভিডিওটা দেখবো, অডিওটা আমি শুনবো, শুনেই বুঝতে হবে, লাগলে 3 বার শুনবো, আবার ব্যাক দিব, আবার ব্যাক দিব। আমি শুনে শুনে বোঝার চেষ্টা করব, অটোমেটিক্যালি লিসেনিং ইমপ্রুভ করবে। 90% মানুষের লিসেনিং ইমপ্রুভ করে না, কারণ আমরা সাবটাইটেল দেখে করি। বা কিছু বোকা বোকা লোকজন আছে যারা ইউটিউবে অ্যাডভাইস দেয়, অ্যাডভাইস না, কুপরামর্শ দেয় সাবটাইটেল দেখে করার জন্য। কখনো না, সাবটাইটেল অফ আজকে থেকে। যাই দেখবেন সাবটাইটেল অফ করে খালি শুনে বোঝার চেষ্টা করবেন, দেখবেন আপনি পারতেছেন। প্রত্যেকটা শব্দ না বুঝলেও আইডিয়াটা আপনি বুঝতে পারছেন কি বলছে। লিসেনিং অনেক ইমপ্রুভ করবে, ঠিক আছে, এবং স্পিকিং ইমপ্রুভ করবে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমাদের মার্কিং ক্রাইটেরিয়া, কোন কোন জিনিসের জন্য আমরা মার্ক পাই। নাম্বার 1 হচ্ছে ফ্লুয়েন্সি, সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ দেখেন, আপনি কারোর সাথে কথা বলতেছেন, সে যদি আটকায় আটকায় কথা বলে, আপনার কি বুঝতে সহজ হবে? কষ্ট হবে। যদি সে স্মুথলি কথা বলে, ভুলভাল 2-1টা শব্দ বলছে, বাট সে স্মুথলি বলছে, মেইন ইয়াটা কি বলেন তো? কমিউনিকেশনের মেইন ইয়াটা কি? আমি যেটা জানতে চাই সেটা আমাকে সহজে বুঝায় দেন, শেষ। সেটা একটা না বুঝায় দেন, স্মুথলি বুঝায় দেন। তাহলে ফ্লুয়েন্সি হচ্ছে নাম্বার 1। এটা আমাদের নর্মাল কমিউনিকেশনে। আমি যদি কথা বলতে গিয়ে 10 বার আটকাই, 10 বার আমি কথা বলতেছি যে আমি এখন পড়াবো আপনাদেরকে, কেমন লাগবে যে কি টিচার, কথাই তো বলতে পারে না কিছু, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করব? আমরা ফ্লুয়েন্টলি কথা বলা হচ্ছে, এটা হচ্ছে আমাদের নাম্বার 1, ফ্লুয়েন্সি। আচ্ছা, ন্যাচারাল, ক্লিয়ার, স্মুথ। প্রোনাউন্সিয়েশন দেখেন, নট অ্যাকসেন্ট। আমেরিকান অ্যাকসেন্ট, ব্রিটিশ অ্যাকসেন্টে আমার কথা বলতে হবে না, আমার স্পষ্ট উচ্চারণে কথা বলতে হবে। ক্লিয়ার অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড, আমার কথা হবে কি? স্পষ্ট, ইজি টু আন্ডারস্ট্যান্ড। যিনি আমার কথা শুনবেন, মানে আই স্পিক ইন আ ওয়ে দ্যাট ইজ ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড, পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড ইজিলি। আচ্ছা, ভোক্যাবুলারি, আমাকে একটা সিচুয়েশন দিছে যে হোয়াট ডু ইউ ফিল অ্যাবাউট গ্লোবাল ওয়ার্মিং, অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিংয়ের সাথে কিছু ভোক্যাবুলারি আমার মাথায় আছে। গ্লোবাল ওয়ার্মিং কেন হয়? টেম্পারেচার্স আর রাইজিং, ওয়ার্ল্ড ওয়াইড টেম্পারেচার্স আর রাইজিং, অ্যান্ড a main reason behind it is pollution. অনেক পলিউশন হচ্ছে। পলিউশন থেকে কী হয়? ব্ল্যাক স্মোক, ব্ল্যাক ফিউম। ব্ল্যাক স্মোক একটা শব্দ, কালো ধোঁয়া। এটার আরেকটু বেটার শব্দ হচ্ছে ব্ল্যাক ফিউম। ফিউম মানে অ্যাকচুয়ালি কালো, খারাপ, দুর্গন্ধওয়ালা ধোঁয়া। তাহলে স্মোকের থেকে ফিউম ওয়ার্ডটা কি আরও বেশি অ্যাপ্রোপ্রিয়েট। স্মোক ঠিক আছে, বাট ফিউম বেটার। তো আপনি যত বেটার ওয়ার্ড এবং ফ্রেজ মানে কিন্তু ওই যে মুখস্থ ফ্রেজ শেখায় না, কেউ আছে যে আইএলসের ব্যান্ড 9 ফ্রেজ, ফালতু কথাবার্তা, যে কি জানি টিট ফর ট্যাট। ভাই, আমার টিট ফর ট্যাট তো কথা বলার আজকে সুযোগই নেই। আজকে যেসব প্রশ্ন করছে, জোর করে টিট ফর ট্যাট আমি ঢুকাচ্ছি। এ তো বুঝে যে মুখস্থ করে আসছে, এখন সে যে জানে, দেখাইতে হবে তো। এখানে লাগতেছে না, তাও সে দেখাচ্ছে টিট ফর ট্যাট। ফ্রেজ মানে হচ্ছে যে কোনো রকম ফ্রেজ যদি আপনার মাথায় আসে, সেটা আপনি বলতে পারেন। আচ্ছা, তারপর এই যে গ্রামার, আপনি কথা বলতেছেন, কথার মধ্যে গ্রামার যদি ভালো থাকে ভালো, কিন্তু গ্রামার নিয়ে আমরা খুব বেশি মাথা ঘামাই না। মনে রাখবেন, কমিউনিকেশন মানে হচ্ছে ফ্লুয়েন্সি এবং প্রোনাউন্সিয়েশন, এই দুইটা হলেই কমিউনিকেশন ডান। হ্যাঁ, ভোকাবুলারি সেকেন্ড লেভেলের ইম্পর্টেন্ট। গ্রামার, কোহেরেন্স, কোহিশন বোঝার দরকার নেই। কোহেরেন্স, কোহিশন কী জিনিস? আচ্ছা, বলবো, থিওরি না বুঝাই, আমি প্র্যাকটিক্যাল বুঝাই। আপনাকে বলছি, ভাই বৃষ্টি কি, হ্যাঁ সহজ, বৃষ্টি কেমন লাগে আপনার বলেন তো আপু? বৃষ্টি কেমন লাগে আপনার কাছে? কেন? মানে my surroundings are washed away and cleaned naturally. হ্যাঁ, temperature comes down, the weather feels cool, relaxing, এগুলোর কারণে। তার মানে ওনার কথার সাথে কি কারণগুলো কি সামঞ্জস্যপূর্ণ? হ্যাঁ,
উনি যে বলছে আমার বৃষ্টি ভাল লাগে, এটা হচ্ছে না ডিরেক্ট অ্যান্সার। আমার প্রশ্ন ছিল ডু ইউ লাইক রেইন, উনি বলছে ইয়েস, হচ্ছে ডিরেক্ট অ্যান্সার। কেন রেইন ভাল লাগে সেটার পক্ষে উনি কি দিছে, কিছু কারণ দিছে, যুক্তি দিছে, লজিক দিছে, রিজন দিছে। রিজনগুলো কি ওনার ইয়াসটাকে সাপোর্ট করে করে যে উনি বলছে চারপাশটা ওয়াশ হয়ে যায়, ক্লিন হয়ে যায়, টেম্পারেচার কমে আসে, ওয়েদারটা খুব এনজয়েবল হয়। তিনটা রিজনই কি ওনার ইয়াসকে সাপোর্ট হয় না? আমি বলতাম হ্যাঁ, আমার বৃষ্টি খুব ভালো লাগে। বৃষ্টি হলে বন্যা হয়, বন্যাতে মানুষ ভেসে যায়, গাড়ি ঘোড়া ভাসে, মানুষ, এগুলো আমার মানুষের কষ্ট দেখতে আমার খুব ভালো লাগে। এটা কি লজিক্যাল? নর্মাল একটা মানুষের কারো কষ্ট দেখে ভালো লাগার কথা না। বা আমি যে রিজন দিছি এটার জন্য আমার বৃষ্টি পছন্দ হওয়ার কথা না, এটা খুব বিশ্রী একটা রিজন দিছি। এই হচ্ছে কোহেরেন্স, কোহেশন। আপনার কথা হবে সামঞ্জস্যপূর্ণ, লজিক্যাল এবং রিজনিং, মানে রিজনটা আপনার ঠিক থাকবে, কারেক্ট রিজন, কারেক্ট লজিক, যুক্তিও ঠিক আছে, ইয়াও ঠিক আছে, ব্যাস। আচ্ছা, তো এই তো এগুলো আমার লেস ইম্পর্টেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট কি ফ্লুয়েন্সি, মানে আমি স্পষ্ট কথা বলবো, একটানা কথা বলবো, স্মুথলি কথা বলবো, শেষ। এইগুলো হচ্ছে আমাদের মেইন ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে আমাদের আর কি আমরা ফার্স্ট ক্লাসে মেইনলি করি, যে আইএলটিএস স্পিকিং টেস্টের পুরো জিনিসটাকে বুঝে নিই। ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা একদম ডিরেক্ট প্র্যাকটিসে চলে যাব। আমরা সবার কাছে পার্ট 1 যেটা আমাদের ইন্ট্রোডাকশন থাকে, আমি একটা কাজ করবো, আপনাদের কাছে আমি ইন্ট্রোডাকশনের কোয়েশ্চেনগুলো সব দিয়ে দিচ্ছি। আপনারা প্রত্যেকের অ্যান্সার লিখে নিয়ে আসবেন। প্রত্যেকের যে অ্যান্সার সেটা খাতায় বাসায় গিয়ে লিখবেন। লিখে আপনারা এটা মুখে বলে প্র্যাকটিস করবেন, যাতে আমরা কালকে ফার্স্টে সবার থেকে কি করতে পারি, প্র্যাকটিসটা খুব ইজিলি সুন্দর করে নিতে পারি। ঠিক আছে? কি প্রথম প্রশ্ন কি করে, হোয়াট ইজ ইয়োর নেম? প্লিজ টেল মি ইয়োর নেম। নেমটা সবসময় কিসের থেকে বলবেন? পাসপোর্ট। পাসপোর্টে যে নামটা আছে না, ফুল নামটা বলবেন সবসময়। আচ্ছা, এরপর নেইমের সাথে আপনার একটা প্রশ্ন আসতে পারে, হোম টাউন। কীভাবে সে ওয়ের ইজ ইউর হোম টাউন, অথবা ওয়ের আর ইউ ফ্রম, ওয়ের আর ইউ ফ্রম। আচ্ছা, এটা হচ্ছে যে কোনো কিছু ভাই, হোম টাউন আপনাকে অনেকে বলে পাসপোর্টের সাথে ম্যাচ রাখতে হবে না। পাসপোর্টে একটা অ্যাড্রেস আছে, আমার তো ইয়ার ডিফারেন্ট হইতে পারে। পাসপোর্ট ইস্যু করার সময় যেখানে আমার বাসা ছিল সেটা আমার অ্যাড্রেসে আছে, আমার তো যে কোনো অ্যাড্রেস, আমি এখন যেখানে থাকি সেটা বলতে পারি। আমার কাছে সহজ একটা অ্যাড্রেস আছে, আমি গ্রামেরটা বলতে পারি, ঢাকারটা বলতে পারি, যেটা আমার জন্য সহজ আমি সেটাই বলবো। সহজ সিম্পল অ্যাড্রেস বলবো, শেষ। আচ্ছা, এই অ্যাড্রেস বা লোকেশন বলার সময় একটা আছে, একটা ফরম্যাট আছে। কীরকম ফরম্যাটটা? কি এরিয়া, ডিস্ট্রিক্ট অথবা সিটি, তারপর কান্ট্রি। যখন আপনি আপনার এরিয়া মানে আপনার অ্যাড্রেস বলবেন, কথায় কথা আমি থাকি কোথায়, মিরপুরে। মিরপুর কোথায়? ঢাকায়। দেশের নাম কি? আমি অ্যান্সারটা কি দিব? আই লিভ ইন অ্যান এরিয়া কল্ড মিরপুর উইচ ইজ লোকেটেড ইন দ্য নর্দার্ন পার্ট অফ ঢাকা সিটি উইচ ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা যেহেতু ক্যাপিটাল, বাট কেউ কুমিল্লায় থাকে বা কুমিল্লা বলতেছে, কুমিল্লা নিয়ে আর কিছু বলতে হবে না, কুমিল্লা ইন বাংলাদেশ, চিটাগং ইন বাংলাদেশ। তাহলে সবসময় এরিয়ার পর হচ্ছে গিয়ে আমার ডিস্ট্রিক্ট, জেলা শহর হইতে পারে অথবা বিভাগীয় শহর, সিটি হইতে পারে, তারপর কান্ট্রি। এই ফরম্যাটটা ফলো করবেন, এটা সুন্দর একটা ফরম্যাট, এটা কারেক্ট ফরম্যাট। আচ্ছা, তারপর ফ্যামিলি নিয়ে আপনাকে জিজ্ঞেস করতে পারে, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি? আপনার ফ্যামিলিতে কয়জন আছে? সবসময় নিজেকে ইনক্লুড করে বলবেন, কথা আপনি সহ আপনার ফ্যামিলিতে 5 জন আছে, বলবেন there are 5 members in our family including me, আমি সহ। আচ্ছা, সিবলিংস মানে হচ্ছে ভাই বোন। তো হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ? তখন আবার বলবেন না আই হ্যাভ 5 সিবলিংস ইনক্লুডিং মি, আপনাকে বাদ দিয়ে যতজন ভাই বোন আছে সেটা বলবেন। আপনার কয়জন ভাই বোন আছে? এখন আপনাকে বাদ দিয়ে কয়জন আছে ওইটাই বলেন, আই হ্যাভ
আমরা তো 4 জন, আমি তো বলছি 3 জন, আমি সহ। ও তাহলে তো ইনক্লুডিং বললে তো আমি ঢুকে গেছি ভিতরে। ইনক্লুড মানে আমাকে নিয়ে, তাহলে আমি ছাড়া, তাহলে জাস্ট আই হ্যাভ 3 সিবলিংস, কথা 2 ব্রাদার্স 1 সিস্টার, জাস্ট সেটা। সিবলিং মানে আমার ভাই বোন, আমার ভাই বোন, এক্স্যাক্টলি আমার ভাই বোন, সিবলিংস, হ্যাঁ আমার ভাই বোন, আমার ভাই বোনের মধ্যে কিন্তু আমি নেই, বাট ফ্যামিলির মধ্যে আমি আছি। ঠিক আছে, এইখানে কিছু কমন কনফিউশন থাকে, আমরা ক্লিয়ার করে ফেলি। প্রত্যেকের অ্যান্সারটা যদি লিখে ফেলেন, সেটা আমি এখানে কারেক্ট করে দিব সবাইকে আমি কারেক্ট করে দেবো, ব্যাস। অটোমেটিক্যালি যখন এই পার্টটা আপনার স্মুথ, দেখবেন আপনার স্টার্টিংটা খুব ভালো হয়েছে। স্টার্টিং যদি ভালো হয়, 90% কেসে আপনার বাকি পরীক্ষাতে আর কোনো সমস্যা হয় না। যদি আপনি কারেক্ট ভালো মতো প্রিপারেশন নেন, প্র্যাকটিস করেন, স্টার্টিংটা যদি সুন্দর হয়, স্টার্টিং সুন্দর হবে তখন যখন আমি স্টার্টিংটা ক্লিয়ার করে যাবো আগে থেকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মাঝে মাঝে একটা কোয়েশ্চেন আসে, আমার ফ্যামিলিটা কি নিউক্লিয়ার ফ্যামিলি নাকি জয়েন্ট ফ্যামিলি? নিউক্লিয়ার মানে শুধু আমার বাবা মা আর আমি আছি, আমরা আছি, বাচ্চা কাচ্চা ভাই বোন আছি। জয়েন্ট ফ্যামিলি মানে আমার সাথে আরেকটা ফ্যামিলি আছে, কথা আমার 2 চাচা একসাথে থাকে, সেটাও জয়েন্ট ফ্যামিলি। আমার দাদা বাড়িতে পুরো গোষ্ঠী একসাথে থাকে, সেটাও জয়েন্ট ফ্যামিলি। বাট নিউক্লিয়ার মানে শুধু আমাদের ফ্যামিলি, ঠিক আছে। আচ্ছা ওকে, ফ্যামিলি গেল, তারপর হচ্ছে কি, এবার হচ্ছে এডুকেশন অথবা প্রফেশন। যারা স্টুডেন্ট তাদেরকে জিজ্ঞেস করবে হোয়াট ডু ইউ ডু, অথবা হোয়াট আর ইউ, আপনি বলেন আই এম আ স্টুডেন্ট হলে এবার আপনাকে কিছু পড়াশোনা নিয়ে জিজ্ঞেস করবে। যেমন কিরকম পড়াশোনা? লেটেস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার লাস্ট মানে লেটেস্ট শেষ আপনি কতটুকু পড়ছেন, আপনার লাস্ট পড়াশোনা কোনটা হবে সামনে? অনার্স ফাইনাল ইয়ার। আচ্ছা, সাবজেক্ট সোশিওলজি, ইনস্টিটিউট তেজগাঁও গভর্নমেন্ট কলেজ আন্ডার দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আচ্ছা, এটাকে আমরা কেমনে বলবো সবসময়? ডিগ্রি, খেয়াল করবেন, ডিগ্রি, সাবজেক্ট, ইনস্টিটিউশন। তাহলে আমি বলতে পারি আই হ্যাভ কমপ্লিটেড মাই ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্সেস ডিগ্রি ইন সোশিওলজি ফ্রম তেজগাঁও গভর্নমেন্ট কলেজ which is affiliated with ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি না, বের হয়ে গেছে এটা, 7 কলেজে ছিল না, এটা তেজগাঁও কলেজ ছিল না, তেজগাঁও তো অনেক বড়, এটা প্রাইভেট আসলে, আমরা তো গভর্নমেন্ট জানি এটাকে। আচ্ছা ঠিক আছে, সব আইএলসে কে চেক করতেছে, শেষ, আইএলসে কেউ চেক করতেছে, বলে দিই শেষ, সমস্যা নেই, আইএলসে কোনো রং অ্যান্সার নেই। তাহলে আমি সবসময় ডিগ্রি, যে সাবজেক্টে পড়াশোনা করছি সেটা, তারপর কি আনবো? ইনস্টিটিউশন। আই হ্যাভ স্টাডিড, যেমন আপু কিসে পড়ছেন? বিএসএস তো। আচ্ছা, আই হ্যাভ স্টাডিড মাই ব্যাচেলর অফ, সবসময় ফুল ফর্মটা বলবেন, ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি ইন ফিলসফি ফ্রম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। ডিগ্রি, সাবজেক্ট, ইনস্টিটিউশন। যেমন ডিপ্লোমা কিসে? ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম, ও চিটাং পলিটেকনিকে, ওই যে রুবি গেটের ওদিকে, হ্যাঁ রুবি গেটের আগে ভিতরে সাইডের একটা স্কুল আছে, আমার আগের স্কুল ছিল, ছোটবেলায় আমি পড়তাম ওখানে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার সবাই? এই অ্যান্সারগুলো সবাই রেডি করে আনবেন। আচ্ছা, শুরুতেই এটা দিয়ে শুরু হবে, এক্স্যাক্টলি, এটার পরেই হচ্ছে শুরু হবে আপনার পার্ট 1, বাট এটা তো ইন্ট্রো পার্ট, এই ইন্ট্রো পার্টটা ক্লিয়ার ভালো থাকতে হয়। আচ্ছা, ডিগ্রি, সাবজেক্ট, এডুকেশন গেল। আপনাকে বলতে পারে ডু ইউ এনজয় ইউর সাবজেক্ট বা ডু ইউ লাইক ইউর স্টাডিজ? কেন অথবা কেন না, ভালো লাগে না এই কারণে ভালো লাগে না, ভালো লাগে এই কারণে ভালো লাগে। হোয়াট উড ইউ লাইক টু স্টাডি ফার্দার? সামনে আপনি কি পড়তে চান, কোন সাবজেক্টে পড়তে চান, কেন পড়তে চান?
বা এই সাবজেক্টে পড়াশোনা করে আপনি কি হবেন, তার মানে ফিউচার গোলস। হোয়াট আই ওয়ান্ট টু বি প্লাস হোয়াট আই নিড টু ডু ফর ইট। আমি কি হইতে চাই এবং সেটার জন্য আমাকে কি করতে হবে। কথার কথা, এই যে সিভিল ইঞ্জিনিয়ারিং, আপনি হয়তো সামনে পড়বেন কিসে, কিসে পড়তে চান? আচ্ছা, আই উড লাইক টু পারসু মাই ব্যাচেলর ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিকাম এ সিভিল ইঞ্জিনিয়ার। আমি তো আগে বলে ফেলছি, দাঁড়ান। হোয়াট আই ওয়ান্ট, আমি কি হইতে চাই? আই ওয়ান্ট টু বি আ সিভিল ইঞ্জিনিয়ার অ্যান্ড ফর দ্যাট আই হ্যাভ টু স্টাডি মাই ব্যাচেলর ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এই হচ্ছে কি অ্যান্সারটা দিবেন, রেডি করবেন। আমি নেক্সট দিন কিছু স্যাম্পল অ্যান্সার আপনাদেরকে দিব, আজকে দিচ্ছি না, আজকে যাচ্ছে আপনাদের অ্যান্সারগুলো আপনারা লেখেন, তারপর আমি সবারটা গোছাই নিয়ে একটা সুন্দর অ্যান্সার স্যাম্পল করে দিব, ঠিক আছে? বাট আপনারা এটা সবাই প্র্যাকটিস লিখে আনবেন এবং প্র্যাকটিস করবো আমরা, কেন এগুলো ক্লাসে লেখার জিনিস না। আপনি ঠান্ডা মাথায় আপনার যা যা বলতে মন চায় নিজের ব্যাপারে সব নোট করেন, সেখান থেকে ভালো অ্যান্সার দেখার চেষ্টা করেন। যদি কষ্ট হয় চ্যাট জিপিটিকে যান, গিয়ে দেন আমি এই সাবজেক্ট পড়বো, এটা পড়বো, এটা পড়বো, আমাকে একটা সুন্দর অ্যান্সার লিখে দাও আইএলস পার্ট 1 জন্য। দেখাবো, দেখেন, আসেন, তাহলে এখান থেকেও লিখে রাখতে পারেন। আচ্ছা, কি করবেন? চ্যাট জিপিটি নামাজ পড়তেছে ওরা, সাবজেক্ট কি? প্লিজ রাইট মি কমপ্লিট অ্যান্সার ফর আইএলস। এটা লিখতে গেলে আরো কষ্ট বেশি, নিজের থেকে তার থেকে লিখেই ফেলেন। ফর আইএলস স্পিকিং অন দ্য ফলোয়িং। আরে অ্যান্সারটা দেই নেই, দেখি, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম ইউকে, অথবা ডিপ্লোমা না, আপনি ব্যাচেলর করবেন তাই না? ব্যাচেলর ডিগ্রি এটা আমার দিচ্ছে 1 ডিগ্রি আই উড লাইক টু পারসু ইজ এ ব্যাচেলর ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম ইউনিভার্সিটি ইন দ্য ইউনাইটেড কিংডম। যা আছে এখান থেকে আপনি যতটুক লাগে আপনি ততটুক নেন, শেষ। শুনেন, সামনে এসওপি লিখবেন আপনারা, সব চ্যাট জিপিটি হেল্প করবে, বাট ওটাকে আবার পলিশিং করতে হবে একটু হালকা পাতলা, পুরোটা দেওয়া যাবে না, পুরোটা দিলে তো রিফিউজ করে দেবে ভিসা, বাট একটু এদিক ওদিক নেবেন, বুঝছেন? কি সুন্দর দেখেন অ্যান্সার দিয়ে দিছে একটা, এইটুক দেন না। যে আমাকে সবসময় ফ্যাসিনেট করছে কেন? ইট প্লেজ সাচ আ ক্রুশাল রোল ইন শেপিং দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ আওয়ার ওয়ার্ল্ড। আমাদের পৃথিবীর যে অবকাঠামোগত উন্নয়ন, সেটা বানাইতে হেল্প করে কি? সিভিল ইঞ্জিনিয়ারিং। ফ্রম রোডস অ্যান্ড ব্রিজেস টু ওয়াটার সিস্টেমস, আপনারা দেখতে পাচ্ছেন না, অ্যান্ড স্কাই স্ক্রেপার্স, রাস্তাঘাট, পানির সিস্টেম, স্কাই স্ক্রেপার্স, বিশাল বিশাল বিল্ডিং, সব কিছু বানাইতে হেল্প করে সিভিল ইঞ্জিনিয়ারিং। ব্যাস, সুন্দর নিয়ে আসছেন, দেখছেন? এক্স্যাক্টলি, চ্যাট জিপিটি হেভি হেল্প করবে আপনাকে। আচ্ছা, তাহলে কি হইতে চান এবং সেটার জন্য আপনি কি করবেন, কোথা থেকে করবেন? হোয়াট আই নিড টু ডু ফর ইট, ফ্রম ওয়ের। যে যে দেশে পড়তে চান সেই দেশের নামটা সুন্দর করে বলবেন। এখানে মানে ইউকেতে পড়তে চান কে কে? 1 2 ইউ 3, আচ্ছা, বাকিরা কোন দেশ? উগান্ডা? চলবে? চলবে না? আপনি কোথায়? অস্ট্রেলিয়া? না প্লিজ প্লিজ, কে ঢুকাইছে মাথায় এটা? কে ঢুকাইছে আপনাকে ভিসা? আপনি যদি সব ঠিক থাকে আপনাকে কেন ভিসা দিবেন অন্যখানে? হ্যাঁ, ইটালি ভালো, ইটালি ইউরোপের মধ্যে ভালো, জার্মানি ভালো, নেদারল্যান্ডস ভালো, জার্মানি তো করছে। এখন কয় মাস? তাও তো 4-5 মাস খাই দিবে। এত স্টুডেন্ট আগেরগুলো ক্লিয়ার করতে হবে না? হ্যাঁ, না দেখি কয় মাস যাক, বলা যাবে। ভাই জার্মানি খুব কষ্ট দিয়েছে। আমার 2জন স্টুডেন্ট একসাথে ওরা এইচএসসিতে ছিল,
ওরা জানে যে জার্মানির জন্য আবার 1 বছর পড়তে হয়, আমাদের দেশে ভার্সিটি 1 বছর পড়তে হয়। ওরা তখনই অ্যাপ্লাই করছে এইচএসসি শেষে, এরপর ভার্সিটি 1 বছর পড়ছে, ওই 2 বছর আগে অ্যাপয়েন্টমেন্ট নিছে জার্মানি এম্বাসি। 1 বছর পড়াশোনা শেষ করে আবার আসছে আমার কাছে আইএলসের জন্য। আইএলস শেষ করছে, এর মধ্যে ওদের ভিসার টাইম আসছে 28 মাস লাগছে। পরে ওরা ইয়াতে জার্মানি গেছে, যাওয়ার আগে আবার বিয়ে করছে দুজন। ইটালিতে না, ইটালিতে এটা লাগে না, ইটালিতে 1 বছর পড়তে হয়। খুব খারাপ, ইটালি খুব টাফ। ইউকে ইউকে আমার খুব পছন্দ, আমার ফেভারিট দেশ। ইউকে খুবই, মানে ইউকে সব সাবজেক্টের জন্য ভালো। আপনার ইউরোপিয়ান সিভিলাইজেশনে পড়াশোনা তো শুরু হয়েছে ওখান থেকে তো আমেরিকা আসছে, ওখান থেকে অস্ট্রেলিয়াতে গেছে, ক্যানাডা গেছে। ক্যানাডার কয়েনের মধ্যে কার ছবি? কুইন এলিজাবেথের ছবি। আমেরিকা পরে চেঞ্জ করছে, ওরা সিভিল ওয়ার করছে ইউকের সাথে। আমেরিকান সিভিল ওয়ার শুনছেন না? ওই আব্রাহাম লিঙ্কন কার সাথে ফাইট করছে? ইউকের সাথে। ইউকে চাইছিল ইউকের ইয়াতে কলোনি রাখতে, ওরা বলছে না, আমরা আমাদের ডিফারেন্ট দেশ। পরে আমেরিকা হয়েছে। অস্ট্রেলিয়া কি, ওই নিউজিল্যান্ড কি, সব ব্রিটিশরা যায় হচ্ছে এইসব দেশগুলা নিজেদের বানিয়েছে কলোনি। পড়াশোনার জন্য এবং থাকার জন্য ইউকে আমার ফেভারিট, বেস্ট। স্কলারশিপ ডিপেন্ড করে আপনার রেজাল্ট, সব কিছু, রেজাল্ট, আইএলটিএস স্কোর, সব কিছু। কত বছর পড়াশোনা গ্যাপ? এর মধ্যে কিসে জব করছেন বা কাজ করছেন? মানে আচ্ছা আচ্ছা। কিন্তু ধরেন এটা খুব রানিং থাকতে হয়, মানে পুরো একদম টপ নচ সব কিছু আপনার, মানে আপনাকে নিয়ে ওদের লাভ আছে। ওরা আপনাকে নিয়ে বলতে, আপনি যেমন বলছেন অক্সফোর্ড, ওরা বলতে পারবে যে আমাদের কাছে আসে আসমা, ওরা এটা বলতে চায়। যেমন আমরা যে কেমব্রিজে স্কলারশিপ গেছি, ওখানে মানে আমরা 15 জন ছিলাম, তার মধ্যে চায়না থেকে 5 জন আসছিল স্কলারশিপে, বাংলাদেশ থেকে আমি। যেটা প্রত্যেকে দেখা গেছে এক একজন এক একটা লেভেলে, খুব টপ লেভেলে ছিল। তো এই আর কি, এইসব ইউনিভার্সিটিগুলো মানে খুব হাই লেভেল ইউনিভার্সিটি, এদের মানে রানিং স্টুডেন্ট চায়। অথবা যদি আপনি জব করেন, আপনি এই ফিল্ডেই জব করতেছেন, যেমন আমি তো ইংলিশ টিচিং নিয়ে পড়াইছি, আমি ওই সাবজেক্টে অ্যাপ্লাই করছি যে আমি একটা বেটার টিচার হইতে চাই। আবার আমার ব্রিটিশ কাউন্সিলের ব্যাক টু ব্যাক অ্যাওয়ার্ড ছিল আইএলসের। আচ্ছা, তাহলে আপনি আগে মাস্টার্স স্কলারশিপ পাবেন না, আপনি পিএইচডিতে পাইতে পারেন। যদি মাস্টার্সে খুব ভালো করেন, তখন ওরা আপনাকে পিএইচডিতে কনসিডার করবে। বাট আমরা স্কলারশিপ অ্যাপ্লাই করি, এখন আমাদের একজন কিন্তু 10 লাখ টাকা পাইছে। এবং ওই যে আবার কিছু দুষ্ট লোক আছে, বলে কি ওনার শেয়ার করেন, পরিচয় শেয়ার করেন, তাইলে বুঝবো সত্যি। ভাই আমার দরকার কি, লোকটা পাইছে মাত্র, ভিসা আসুক, সব কিছু হোক, কোথায় তো আমি সব কিছু পরে না মিয়া করতে পারবো। কই এই যে 6,825 পাউন্ড, 6,825 দেখতে পাচ্ছেন, 6,825 পাউন্ড। তার মানে কি 6,825 পাউন্ড মানে হচ্ছে 1 পাউন্ড হচ্ছে এখন 160 টাকা। আমি দেখাচ্ছি ভাই, 10 লাখ টাকা কম বলছি, আসলে আমার ভুল হয়েছে। গ্রেট ব্রিটিশ পাউন্ড তো এখানে 6,825, 10,99,000, 11 লাখ টাকা পাইছে, আমি কম লিখছি 1 লাখ। ভাই এটা বোঝেন, আমরা 11 লাখ টাকার স্কলারশিপ ম্যানেজ করে দেই। ওনার টিউশন ফি যা ছিল হচ্ছে আপনার ধরেন 16,000 পাউন্ড। 16,000 পাউন্ড মানে হচ্ছে কত, 160 করে ধরেন 25 লাখ টাকা। 25 লাখ থেকে 11 লাখ মাইনাস হয়ে গেছে, 14 লাখ টাকা চলে আসছে মাত্র। এটা কিছুই না, কিছুই না। হ্যাঁ, 1 বছরে আপনার মানে প্রতি মাসে 1 লাখ করে পড়তেছে, যেটা কিছু হবে, পার্ট টাইম করে সব ইজিয়া করতে পারবেন। ওরা কোনো ডিপোজিটও করতে হবে না, একটা যে টাকা এখান থেকে ওইটাও করতে হবে না, ওখান থেকে গিয়ে পে করতে পারবে। আচ্ছা, জার্মান ভিন্ন, জার্মান তো টিউশন ফি নেই। আচ্ছা, তাহলে ওখানে টিউশন ফি আছে, তাহলে যেগুলো স্কলারশিপ দেবে সেগুলো তো টিউশন ফি আছে। বাট জার্মানির বেশিরভাগ ইউনিভার্সিটি কিন্তু ফ্রি, কিন্তু একটাই ঝামেলা, ওই যে 2-2.5 বছর ওয়েট করতে হয়।
উনি বুয়েটের 1 নম্বর, উনি বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং উনি রূপপুর পারমাণবিক ইয়াতে কাজ করতেছে। ওখানে মেশিন টেশিন সব কিছু নিয়ে ওনার এক্সপিরিয়েন্স কিন্তু খুব হাইফাই। রূপপুর কিন্তু একটা রাশিয়ান প্রজেক্ট, ওখানে উনি কাজ করতেছে। তারপর রূপপুর হচ্ছে পাবনাতে, এবং ওখানে একটা রাশিয়ান গ্রাম আছে এখন, রাশিয়ানরা ওখানে থাকে তো ওটা রাশিয়ান গ্রাম বানায় ফেলছে। তো ওনার খুব ভালো রেজাল্ট 3.94, উনি হচ্ছে গিয়ে মানে টপ ফার্স্ট সেকেন্ড থার্ডের একজন। তো ভাই এবং দেখেন ভালো জিনিস হচ্ছে আমরা কিন্তু টাকাটা খায় দিইনি, এরপরও ওই যে কমিশন হিসেবে যারা এজেন্সি তারা টাকাটা রেখে দিতে পারে, আমরা রেখে দিইনি, আমরা বেনিফিটটা পুরোটাই ওনাকে দিয়ে দিচ্ছি। ভাই এটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট যে আমাদের স্টুডেন্ট কোনো প্রাইভেট এজেন্সি 11-10 লাখ টাকা স্কলারশিপ দিচ্ছে, এগুলো আসে না। তো এটা আপনারা দেখছেন স্টুডেন্ট, কারণ আপনারা ঝামেলা করেন না, বাট এটা তো আমার পাবলিকের সামনে আনার দরকার নেই। বা উনিও একজন গভর্নমেন্ট অফিসিয়াল, ওনারও একটা প্রাইভেসি আছে। ওনার নামটা এখন ফাঁস করলে সমস্যা, এখনও চাকরি করতেছে, ভিসা হোক চলে যাক, তখন ছবি টবি সব কিছু দিব। তো এই তো মানে এটা পসিবল। আমরা কিন্তু ইউকে সব অ্যাপ্লাই করে দিই, আমাদের কোনো সার্ভিস চার্জ নেই, কিচ্ছু নেই, হয়তো আপনারা জানেন। কিছু ইউনিভার্সিটি প্রফেসরের সাথে মেইল বলেছে যে আমার এই কোয়ালিফিকেশন আছে, জাস্ট আইএলটিএস দেওয়া মানে এই কোয়ালিফিকেশন দিয়ে কি পরিমাণ হচ্ছে কি স্কলারশিপ দেয়। হ্যাঁ 3 জায়গায় করেছে, তো 2 জায়গা থেকে ওরা জানিয়েছে, এক জায়গা থেকে $6,000 তো যদি পাস করে আসা হয় তাহলে যে এই পরিমাণ টাকা দিতে খারাপ না, বাট আমেরিকান ভিসা দিবে কিনা সেটা দেখ। স্কলারশিপ তো দিয়ে বসে আছে, কি বলছি 500 অ্যাপ্লিকেশন এভরিডে, 500 ইন্টারভিউ, 500 ইন্টারভিউ খামাখা, 2 মিনিট করে দেখে, চেহারাও দেখে না, ফাইলও দেখে না, আপনার আগে থেকে ডিসাইডেড। আপনি আসেন, ও ডানে বামে, হ্যাঁ হ্যাঁ কী হয়েছে, হ্যাঁ ও আচ্ছা আপনার নাম কি, ও হ্যাঁ নিলেন, রিজেক্টেড। আর কাহিনী কী হয়েছে, আরেকজন গেছে হয়তো কি আপনার এই, ও আচ্ছা না তুই ভিসা দিছে, হাই কাহিনী কি ভিসা কেন দিছে, যাকে ভিসা দিছে সেও বুঝতেছে না কেন দিছে, যাকে রিজেক্ট করছে সেও বুঝতেছে না কেন রিজেক্ট করছে। খুবই মানে একটা সার্কাস চলতেছে আমাদের দেশে, প্রতিদিন 15টা করে ভিসা দেয়। তাহলে আপনি বলেন যে তার মধ্যে কি অ্যাটলিস্ট 100 জন যারা এই পর্যন্ত আসছে তারা কি ঠিক মতন ফাইলটা ক্লিয়ার করে আসছে না? পুরো লটারি হয়ে গেছে, বিশ্রী জিনিস ভাই। আমেরিকান রিজেকশন আসলে এটা খুব বিপদ। তখন ইউকেতে অ্যাপ্লাই করলে আবার ইউকে ইউনিভার্সিটি কেন আমেরিকা করছে, এটা তাদের সমস্যা। টাফ। আচ্ছা আমার সাবজেক্ট হ্যাঁ ছিল, এখন তার ইকোনমিক্স থেকে দূরে সরে গেছি। আচ্ছা খুব টাফ, খুব টাফ, এটা মাথায় রাখেন, খুব টাফ। ইকোনোমেট্রিক্স থাকে, অ্যাডভান্সড ইকোনোমেট্রিক্স, তারপর সব থাকবে কোয়াড্রেটিক ইকুয়েশন, ওই রিগ্রেশন অ্যানালিসিস। সিজিপি কত? ভালো, মোটামুটি ভালো, খারাপ না। আপনি স্কলারশিপ অ্যাপ্লাই করা যেতে পারে, কিন্তু অস্ট্রেলিয়া স্কলারশিপ দেয় না, খুব বেশি দেয় না। আসলে দিবে? মানে আমি কখনো আজ পর্যন্ত শুনি নাই যে কেউ অস্ট্রেলিয়াতে 50%ও পাইছে, এমনও শুনি নাই কোথাও। কেউ দেয় না, অস্ট্রেলিয়া খুব খারাপ, মানে দিতেই চায় না। ইউকে দেয়, দেখেন অলমোস্ট কিন্তু ওনাকে মানে 40%-এর কাছাকাছি দিয়েছে। 16,000 পাউন্ডের মধ্যে 7,000 পাউন্ডই দিয়ে দিচ্ছে ওনাকে, 7,000 পাউন্ড স্কলারশিপ দিচ্ছে, অলমোস্ট 40-45% দিচ্ছে স্কলারশিপ। তারপর আমাদের থ্রুতে অ্যাপ্লাই করে, নিজেও অ্যাপ্লাই করে নেই আপু। খুব টাফ, খুব টাফ। আমরা 3 এর নিচে খুবই টাফ, খুবই টাফ, মানে 90% নাই চান্স। কারণ আমি ছিলামই হচ্ছে অস্ট্রেলিয়ান এজেন্সিতে, ধানমন্ডি 27 একটা সেন্টার আছে, পিএফএসি গ্লোবাল, ওদের সাথে এনহ্যান্স ইংলিশ। আপনারা আমাকে এনহ্যান্স ইংলিশ শিখে পাইছেন? নাম শুনছেন এনহ্যান্স ইংলিশের? আমাকে দেখছেন ওখানে? দেখেন নাই? দেখছিলেন? আচ্ছা, এনহ্যান্স ইংলিশ আমি 0 থেকে, মানে আমি স্টার্ট আপ করছিলামই পিএফএসি গ্লোবালের সাথে। পিএফএসি গ্লোবাল তখনও ছোট ছিল, 2020 সালে ছোট ছিল, কোভিডের সময়। ওরা রাইজিং অস্ট্রেলিয়ান, আর আমি তখন মাত্র আমার আগের সাইফুডসের জব ছেড়ে আমি পার্টনারশিপে আমরা হচ্ছে কি, আমি আমার সেন্টার করছি, ওরা হচ্ছে ওদের এজেন্সিটা করছে।
এরপর হচ্ছে কি আমি অস্ট্রেলিয়ার সব কমিউনিকেশনস সব করতাম, এই কার্টিন থেকে শুরু করে মারডক, ফ্লিন্ডার্স, ইউনিভার্সিটি অফ সিডনি, ম্যাকুয়ারি, তারপর হচ্ছে উলংগং, চার্লসটন, যা আছে সব কিছু আমার ডিরেক্ট। সেন্ট্রাল কুইন্সল্যান্ড, হ্যাঁ। কারণ এই ইনটেকে সিকিউ হচ্ছে সবচেয়ে বেশি কমিশন দিচ্ছে। এমন না যে সিকিউ খুব ভালো হয়ে গেছে। থার্ড ক্লাস ওসি এখন ক্লাসে এখানে কয়জন, তাও তো যতজন বাঙালি পাইছেন না, সিকিউতে চেয়ে বেশি বাঙালি দেখবেন। যে কিরে ডানে বাঙালি বামে, তো বাংলা কথাও বলে বাংলায় সব। আচ্ছা স্যার টিচার তো অ্যাটলিস্ট বিদেশি, টিচারও বাঙালি। ঠিক আছে, কি খবর আপনাদের সবার? আরে মানে ভার্সিটি ম্যানেজমেন্ট যে ক্লিনার, সে বলছে আরে আমি তো এখন এই পার্ট টাইম করতেছি, আমিও তো বাঙালি। বাঙালি, ইন্ডিয়ান, নেপালি, শ্রীলঙ্কান, ভুটানি, পাকিস্তানি, এগুলাই হচ্ছে সব এই সব ইউনিভার্সিটি যায়। সিকিউ, তাসমানিয়া, ফ্লিন্ডার্স, কার্টিন ভরা, আর এমআইটি, মানে কি করব। ইউকেই করে, অস্ট্রেলিয়াতে খবর আছে। অস্ট্রেলিয়াতে হ্যাঁ ইনশাল্লাহ আমরা দেখেন আমরা করে দিই, আমি রিয়েল দেখাচ্ছি, আমরা ডিরেক্ট বলেও দিব যে আপনি এত পাবেন। 3.60 মানে ওটা আমার সব কিছু মিলে একটা অ্যাসেসমেন্ট হবে। শুনেন, আমাদের এই শনিবার ছিল, বাট এটাকে আমরা পিছাই দিছি, কারণ আমাদের অনলাইনে অনেক স্টুডেন্ট আছে, ওনারা সবাই বলছে আমরা ঢাকার বাইরে থেকে আসবো, শুক্রবার করেন। এখন এই শুক্রবার খুব কাছে, এই শুক্রবারের পরের শুক্রবার 25 এপ্রিল ইনশাল্লাহ, ফ্রাইডে আমরা হচ্ছে গিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদের ইউকে ওপেন ডে থাকবে। ইউকের যত ইউনিভার্সিটি, 280টা ইউনিভার্সিটি, কলেজ, সবগুলোর ব্যাপারে আমি একটা সেশন নিব আপনাদের। বেসিক জিনিস, আমি ডকুমেন্ট কেমনে রেডি করবেন, কারণ ইন্ডিভিজুয়ালি সবাইকে নিয়ে বসতে গেলে একটু কষ্ট, সবাইকে নিয়ে বসে আমি সব স্কলারশিপ কেমনে পাওয়া যায়, কি করতে হয় না করতে হয়, এখন থেকে কীভাবে ফান্ড রেডি করবেন, ব্যাংকে রাখবেন, সব কিছুরই আমি কথা বলবো। এটা অস্ট্রেলিয়া চাইলে সেটার জন্য হেল্পফুল, কারণ পুরো জিনিসটা আমি শেয়ার করবো। অস্ট্রেলিয়ায় জিএস ক্লিয়ারেন্স আছে, আগে ছিল জিটিই ক্লিয়ারেন্স, জিএস আপনাকে হয়তো গালিব ভাই করে দেবে আশা করি সব কিছু। তো আচ্ছা ট্রাই করেন, বাট ইউকেও করবেন অবশ্যই, ব্যাকআপ রাখেন, ব্যাকআপ ভয় আছে একটু, ভয়। গালিব ভাই যে বলছে বুঝে শুনে বলছে, কারণ অস্ট্রেলিয়া থেকে যদি রিজেকশন চলে আসে, পরে ইউকেতে আবার 1 বছর ওয়েট করতে হবে আপনাকে অ্যাপ্লাই করতে গেলে। জি জি আপু বলেন। হ্যাঁ না, আপনি কোন সাবজেক্টে করছেন? আপনি তাহলে এবার ক্লিনিক্যাল ফিলোসফিতে আসেন। তাহলে আপনি বলেন যে আমি আমার দেশে পড়ছি, এসওপিতে সব লিখতে হবে এগুলা, বাট আমি আমার সাবজেক্ট নিয়ে স্যাটিসফাইড না, দেশের যে এডুকেশন পাইছি সেটা নিয়ে আমি স্যাটিসফাইড না, আমি একটা কোয়ালিটি এডুকেশন চাই। আর সবাই জানে ইউকে হচ্ছে বার্থ প্লেস অফ ফিলসফি, কারণ কে ছিল সক্রেটিস, মনে হয় না? সক্রেটিস আর ইউকেতে না, আরে বলবেন আর কিছু, ইউকেতেই একাডেমিক ফিলসফি স্টার্ট হয়েছে ইউকেতে। একাডেমিক মানে ফিলোসফিটা একটা পড়াশোনা, প্রাতিষ্ঠানিকভাবে পড়ানো শুরু করছে ইউকেতে, তাই আমি যতভাবে সুন্দর করে বলা যায়। চ্যাটজিপিটি আবার পলিশ দিবেন, কিন্তু পলিশিং দিতে হয়, পলিশিং না দিলে বিপদ আছে, ঠিক আছে? তো এই হচ্ছে দেখেন যেটা অ্যাকচুয়ালি ট্রু, 11-10 লাখ টাকা। হ্যাঁ মাস্টার্সে যদি খুব ভালো রেজাল্ট করতে পারেন, আপনি তো মনে হয় ভাই সহ যাবেন। আচ্ছা যাওয়ার উপায় আছে, ইউকেতেই উপায় আছে, স্পাউস সহ গেলে। হ্যাঁ হ্যাঁ রিসার্চ মাস্টার, আবার রিসার্চ প্রপোজাল লিখতে হবে, কিন্তু সেটার জন্য আপনার কাজ আছে। রিসার্চ প্রপোজাল আবার ফরম্যাট আছে। আমি তো লিখে দিতাম মনে হয়, দেখেন দেখি, আমি মনে হয় নিয়াজ ভাইকে আমি লিখে দিছিলাম একটা, ভাই এগুলো আমি আর লিখবো না, বেশি মানে অনেক বিপদে পড়ছি, এত কষ্ট। এই যে দেখেন রিসার্চ প্রপোজাল আমি লিখছি বসে ওনার জন্য, যে আমি পাঠাইছি। টাইটেল দিতে হয়, ইন্ট্রোডাকশন, রিসার্চ অবজেক্টিভ, আমার উদ্দেশ্য কি, লক্ষ্য কি, রিসার্চ কোয়েশ্চেন, মেথোডোলজি,
কেমনে করব, স্টাডি ডিজাইন, স্টাডি পপুলেশন, স্যাম্পলিং রিকোয়ারমেন্ট, তারপর হচ্ছে আমার ডাটা কালেকশন, বেসলাইন অ্যাসেসমেন্ট, যা আছে। কারণ আমি তো ইকোনমিক্সে পড়ছি, আমি রিসার্চ জানি। এটা সবাই লিখতে পারে না ভাই, এটা জান বাইরে হয়ে যায় ভাই, এটা জান বাইরে হয়ে যায়। মানে লোকটা আমাকে ভালো সাপোর্ট দিছিল এটা লেখার জন্য, কিন্তু ভাই এটা আমি আর লিখবো না। আমার পুরো 1-1.5 মাস গন। কারণ আমি লিখছি কিসে দেখছেন, আমি লিখছি ফুড অ্যান্ড নিউট্রিশন সায়েন্স, এই যে ডায়েটারি প্যাটার্ন এগুলো নিয়ে। এটা আমার সাবজেক্ট, আমার এটা নিয়ে পড়তে হয়েছে, প্রচুর কষ্ট হয়েছে। এগুলো আমি করবো না সেকেন্ডবার, আর লিখতেছি না। এই নিয়াজ ভাই হচ্ছে কালকে আসবে ইনশাল্লাহ, এই যে ওনার সব হয়ে গেছে, উনি আইএলটিএসও পরীক্ষা দিছে। এখন হচ্ছে ভাই আসসালাম, আগামীকাল বিকালে কি মক টেস্ট এটা কবে দিচ্ছে, ভুল করে দিচ্ছে, আইএলটিএস পরীক্ষা তো দিছি।